কিরে মা, আর কত ঘুমাবি? পর এখন ওঠ, আর কত ঘুমাবি? আম্মু, আর একটু ঘুমাতে দাও না আম্মু। নাবিলা কথাগুলো বলে ওর আম্মুর কোলে শুয়ে পড়ে। এই দুষ্টু মেয়ে, আর কত ঘুমাবি? আমি যখন থাকবো না তখন কি করবি শুনি? এত বেলা করে ঘুমালে শ্বশুর বাড়ি থেকে বের করে দিবে। আমি তো শ্বশুর বাড়ি যাবই না, তাহলে বের করে দেবে কিভাবে? আর আম্মু প্লিজ এমন কথা বলবে না। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, তুমি সবসময় আমার সাথে থাকবে, ওকে? কথাগুলো বলে নাবিলা যেই চোখ খুলে ওর আম্মুকে ধরতে যাবে, সাথে সাথে খাট থেকে পড়ে যায়। কোমরে অনেকটা ব্যথা পায়। নাবিলা চিৎকার করে ওঠে। ওর চিৎকার শুনে ওর দাদিমা দৌড় দিয়ে রুমের ভিতরে এসে দেখে নাবিলা পড়ে গিয়েছে। তাড়াতাড়ি করে এসে নাবিলাকে ধরে খাটে বসিয়ে দিয়ে বলল, দাদুমণি পড়ে গেলে কিভাবে? নাবিলা কিছু না বলে ঘরের চারিদিকে ভালো করে তাকিয়ে দেখে ওর আম্মু কোথাও নেই। নাবিলা মনে মনে ভাবল, আজও স্বপ্নে দেখলাম আম্মু, তুমি কেন চলে গেলে আমাকে রেখে? আমায় কেন নিয়ে গেলে না? কথাগুলো ভাবতে ভাবতে নাবিলার দুই চোখ দিয়ে পানির বন্যা বয়ে যাচ্ছে। নাবিলার দাদিমার বুঝতে আর বাকি রইল না। আজও তোমার আম্মুকে স্বপ্নে দেখেছো? নাবিলা কিছু বলতে যাবে হঠাৎ শুনতে পেল ওর সৎমা চিৎকার করে বলছে, নবাবজাদি, আর কত ঘুমাবি? বাড়ির কাজগুলো কে করবে? সব কাজ কি আমাকে করতে হবে নাকি? নাবিলা ওর সৎমার কথা শুনে রাগে গজগজ করতে লাগলো। নাবিলা যেই নিচে যেতে নিল তখনই নাবিলার দাদিমা হাত ধরে ঠেকিয়ে দিল আর বলল, বাদ দাও তো ওর কথা। যাও, তুমি ফ্রেশ হয়ে আছো, কলেজে যেতে হবে তো নাকি? ওর সাহস কি করে হয় আমাকে নবাব জাতি বলে? আমাকে বলে বাড়ির কাজ করতে। দাদিমা, আমার হাত ছাড়ো, ওকে আমি দেখাচ্ছি ও কাকে কি বলছে। ফকিন্নির বাচ্চা, বড়লোকের বউ হয়ে এসেছে তো তাই বুঝতে পারছে না। ওকে বুঝিয়ে দিয়ে আসছি, ছাড়ো। না, আমার সোনা তো রাগ করে না, এমন করো না। তোমার আব্বু রেগে যাবে। দেখেই তো তোমার আব্বু তোমার আম্মুর কথা মতোই চলে। এখন আমরা কিছু বলে তোমার আব্বুর কাছে বানিয়ে বানিয়ে নালিশ করে। বাদ দাও তো। দাদিমা, আর কতদিন সহ্য করবো বলো ওই মহিলাকে? এক হয়েছে বিয়ের এক্ষুনি নিজেকে এই বাড়ির মালকিন ভাবে নিচ্ছে। আমার মায়ের জায়গা ওকে থাকতে দিয়েছি, তাই কত না। আবার ফকির বাচ্চা, আবার বড় বড় কথা। আর কতদিন ওর কথা শুনবো? নিজে একটা প্রতিষ্ঠান করে নে সোনামণি, তোর বিয়ে হলে তো আর তো কি মহিলার কথা শুনতে হবে না। বিয়ে? আমি বিয়ে করবো না। ওই মহিলা বাড়াবাড়ি করলে ওকে আমি খুন করে ফেলবো বলে দিলাম। কথাগুলো বলে নাবিলা ফ্রেশ হতে চলে গেল। ও হ্যাঁ, আপনারা ভাবছেন সৎমা আছে, তাহলে নাবিলার আম্মু কোথায়? নাবিলার আম্মু মারা যায়। নাবিলার যখন 5 বছর বয়স তখন নাবিলার মা আর বোন নানি বাড়ি ঘুরতে যায়। আসার সময় রোড অ্যাক্সিডেন্ট করে। এখনো পর্যন্ত লাশ পাওয়া যায়নি, তবে সবাই ধরে নিয়েছে নাবিলার আম্মু আর বোন মারা গিয়েছে। নাবিলার মা মারা যাওয়ার পর নাবিলার 19 বছর বয়সে নাবিলার আব্বু আরেকটা বিয়ে করে। আর আপনারা তো দেখলেন সৎমার কথাগুলো কেমন ছিল। নাবিলার পরিচয়টা দিই। নাবিলার পুরো নাম নাবিলা চৌধুরী। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। গায়ের রং ফর্সা, চোখগুলো হরিণের চোখের মতো, ঠোঁটগুলো লাল টুকটুকে, গোলাপের পাপড়ির মতো স্পষ্ট। উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে। বাবার নাম সাইফুল চৌধুরী, মায়ের নাম সালমা চৌধুরী, সৎমায়ের নাম পায়েল। ফ্যামিলিতে এখন সৎমা, ওর বাবা, দাদি আর নাবিলা। আপনাদের পরিচয় দিতে দিতে নাবিলা রেডি হয়ে গিয়েছে। নাবিলা ওর দাদিমাকে একটা পাপ্পি দিয়ে বলল, দাদিমা, আমি তাহলে এখন আসি, সাবধানে থেকো। নাবিলার দাদিমা নাবিলার 2 গালে আর কপালে পাপ্পি দিয়ে বলল, এখন ক্ষুধা নেই দাদিমা, আমি এখন আসি। কথাগুলো বলে নাবিলা সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। নাবিলাকে দেখে ওর সৎমা বলল, কি মহারানী, কোথায় যাচ্ছেন? চোখ নেই কোথায় যাচ্ছি, সামনে থেকে সরুন। নাবিলা ওর সৎমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাহিরে চলে আসে। একটা রিক্সা নিয়ে কলেজে চলে যায়।
নাবিলা কলেজের গেটের কাছে নামলো। নেমে রিক্সাওয়ালাকে টাকা দিয়ে কলেজের ভিতরে প্রবেশ করতে না করতে একটা ছেলে শীষ দিল। নাবিলা দেখে না দেখার মতো করে চলে গেল। ছেলেগুলো আবারও শীষ বাজালো। নাবিলা সোজা ক্লাসে চলে গেল কিছু না বলে। ক্লাসে গিয়ে ওর কম্পিউটারটা নিয়ে ঘাটাঘাটি করতে লাগলো। হঠাৎ করে নাবিলার পিছন থেকে আদিত্য বলে উঠল, ওই ছেলেগুলো তোমাকে দেখে শীষ বাজালো, তুমি কিছু বললে না কেন? কি বলবো, ওদের করা কথা করছে। এইটা কেমন কথা? আচ্ছা বাদ দাও, ওদেরকে পরে দেখে নেব। তা কেমন আছো? কথাগুলো বলতে বলতে আদিত্য নাবিলার পাশে বসলো। আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? আলহামদুলিল্লাহ। সকালে কিছু খেয়েছো? নাবিলা মিথ্যা বলছে, সেইটা আদিত্য বুঝতে পারলো। সত্যি খাইছো নাকি মিথ্যে বলছো? আচ্ছা যাই হোক, আমার খুব ক্ষুধা লাগছে, তোমার জন্য নিয়ে আসছি, আমার জন্য নিয়ে আসছি। ওকে থাকো। নাবিলা কিছু বলতে যাবে, তার আগে আদিত্য চলে যায়। তার মধ্যে আর ক্লাসের বাকি সব ছেলেমেয়েরা হলরুমে চলে গেল। সাথী এসে বলল, কি রে, তুই যাবি না নাকি? যাব। তুই যা, আমি আসছি। এইটা শুধু কালেক্ট করে আসছি। ওকে, আয়। ও আদিত্য কোথায় রে? ক্যান্টিনে গেছে। ও, তোর জন্য খাবার আনতে গেছে নাকি? ছেলেটা তোকে কত ভালোবাসে, তুই কেন বুঝিস না রে? চুপ কর তো, যা এখান থেকে। বেশি ভাব নিস না, পরে পস্তাতে হবে কিন্তু। সময় থাকতে ভালোবাসার কথা বলে দে। তুই যাবি এখান থেকে। সাথী চলে গেল। নাবিলা বসে থেকে কম্পিউটার কিছুক্ষণ ঘাটাঘাটি করে হলরুমের দিকে যেতে লাগলো। ও নাবিলা হলরুমে যাওয়ার আগে বলে দিই, আদিত্য আর নাবিলা একই ক্লাসে পড়ে। হাই স্কুল থেকে দুইজন একসাথে একই ক্লাসে পড়ে। ওদের মধ্যে আদিত্য পড়াশোনার মধ্যে ভালো। নাবিলা আছে, বাট নাবিলা কম্পিউটার বিষয় ভালো জানে, সব থেকে টপে আছে। নাবিলা হলরুমে চলে গেল, গিয়ে ক্লাস করতে লাগলো। এদিকে আদিত্য নাবিলাকে দেখতে না পেয়ে বুঝলো হলরুমে এসেছে, তাই দেরি না করে খাবার রেখে হলরুমে এসে ক্লাস করতে লাগলো। ক্লাসে নাবিলা খুব মনোযোগ দিয়ে শুনছে স্যারের কথা, কিন্তু আদিত্য নাবিলার দিকে তাকিয়ে আছে। আদিত্য যে নাবিলার দিকে এক নজরে তাকিয়ে আছে এটা স্যার বুঝতে পারে। আদিত্যর দিকে চকটা ছুঁড়ে মারে। তখন আদিত্য ভাবনার জগৎ থেকে ফিরে আসে আর বলতে থাকে, কি 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 হয়েছে? স্যার চক মারলেন কেন? আদিত্যর কথা শুনে সবাই হাসতে লাগলো, শুধু নাবিলা আর সাথী ছাড়া। এই তুমি উঠো। কে? আমি স্যার? হ্যাঁ তুমি। আদিত্য উঠে বলল, জি স্যার বলেন। বের হয়ে যাও। হোয়াট বাট হু? বের হতে বলেছি, বের হও। আদিত্য আর কিছু না বলে বাহির হয়ে যায়। স্যার ক্লাস শুরু করে দিল। হঠাৎ করে স্যারের ফোনে মেসেজ আসলো। মেসেজ ছিল, স্যার যে ছেলেকে বাহির করে দিলেন তাকে ভিতরে নিয়ে আসুন। স্যার জিনিসটা খেয়াল করে করলো না। আবারও একটা আসলো। কি হলো স্যার, কথা কানে যায় না? যেটা বলছি সেটা করবেন নাকি? স্যার মেসেজটা সেন্ড করে লিখলো, না হলে কি করবে? আর তুমি খেয়েছে, তোমার কথা শুনতে হবে। আমি যেই হই না, হয় না কোনো আমাকে আপনার শুভাকাঙ্ক্ষী। সাহস থাকলে সামনে আসেন, দেখি শুভকাঙ্ক্ষীকে। দেখতে হবে না, যেটা বলেছি সেইটা করেন। আর আমি আপনার অতি কাছেই আছি। করব না, যা করার করেন, আর ডিস্টার্বও করবেন না। কথাগুলো বলে স্যার পুরো হলরুম চেক করলো আর ভাবতে লাগলো, কেউ তো ফোন নিয়ে আছে, না হলে রুমে, তাহলে মনে হয় বাইরে থেকে কেউ ফাজলামি করছে, কিন্তু কেউ তো ফোন নাড়াচ্ছে না। হঠাৎ করে আরেকটা মেসেজ আচমকা এলো। কেউ ওকে একটা ভিডিও দিয়েছে। সেই ভিডিওতে ছিল তার মেয়ে। তার মেয়ে একটা ছেলেকে জড়িয়ে ধরে আছে। এই ভিডিওটা দেখে স্যার সাথে সাথে রিপ্লাই দিল আর বলল, কে আপনি? এই ভিডিও কোথায় পেলেন? যেখানে পাই ভাইরাল করতে না চাইলে ওকে ভেতরে নিয়ে আসছেন। স্যার কিছু বলতে যাবে তখনই একটা ছাত্র বলে উঠল, কি স্যার, আমাদেরকে তো ফোন আনতে দেন না, তাহলে নিজে এত ফোনের ভিতরে কি করেন? কিছু না। আচ্ছা, আদিত্য ভিতরে আছো? আদিত্য ভিতরে আসলো। আদিত্য গিয়ে বসলো সিটে। স্যার আবারও মেসেজ পেল, গুড স্যার, এখন থেকে আমি যা বলবো তাই করবেন, না হলে কিন্তু। আর হ্যাঁ,
এটা শুধু না, আরো কিছু আছে আমার কাছে। স্যার কিছু লিখতে যাবে, তখনই ব্লক মেরে দিল। স্যার আর কিছু লিখতে পারলো না। স্যার ভাবতে লাগলো, আদিত্য কিছুই করেনি, কারণ আদিত্য তো আমার সামনে। তাহলে কে এই শুভকাঙ্ক্ষিক? কি স্যার ক্লাস করাবেন নাকি চলে যাব? স্যার কিছু বলতে যাবে, তখনই বেল বেজে যায়। আজ এইটুকু থাক, আগামীকাল পরের লাইন বুঝিয়ে দিব। ছাত্রছাত্রীরা হাসতে লাগলো। কি স্যার পাগল হয়ে গেছেন নাকি? আগামীকাল আপনি একা এসে পড়ায়েন, কেউ আসবে না। মানে? আগামীকাল কলেজে কেউ আসবে না। খালি কলেজ কেন, কোনো স্কুল অফিস খুলে থাকবে না, শুধু কাজী অফিস আর হসপিটাল বাদ দিয়ে। কথাগুলো বলে হাসতে লাগলো। স্যার বুঝতে পারলো আগামীকাল শুক্রবার। মাথায় হাত দিয়ে বলল, সেটা আগামীকাল তো শুক্রবার। আচ্ছা যাই হোক, তাহলে শনিবার বুঝিয়ে দেব। ও শনিবার না, রবিবার আমার ক্লাস। কথাগুলো বলে স্যার চলে গেল। এইভাবে আরেকটা স্যার এসেছে, ক্লাস নিয়ে চলে গেল। আর বৃহস্পতিবারের জন্য 2 ক্লাসে কলেজ ছুটি দিল। নাবিলা বের হয়ে গেটের বাহিরে আসলো। ছেলেগুলো কিছু মেয়েদের সামনে দিয়ে বাইক নিয়ে মেয়েদের উপর দিয়ে চালিয়ে দেওয়ার মতো করে ভয় দেখাচ্ছে। নাবিলাকে দেখে নাবিলার সাথে ওই রকম করলো। আদিত্য রাগ হতে লাগলো। দেখে কিছু বলতে যাবে, নাবিলা হাত ধরে ঠেকিয়ে দিয়ে একটা রিক্সা নিয়ে চলে গেল। আদিত্য আর কিছু না বলে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আর পেছন থেকে ছেলেগুলো আর মেয়েগুলো বলল, কি রে, কেমন দিলাম দোস্ত? কিন্তু তুই তো ভাবিকে পটাতে পারলি না। সালা, তোর ধারা কিচ্ছু হবে না। ভাবি তো চলে গেল, এখন টেলার মতো চেয়ে আছোস, গাধা। আদিত্য মুখ ভার করে বলল, কি করব বল, এই মেয়েটাও না, একটু জোর করে কিছু বলতে পারি না। ও আমাকে ভালোবাসছে কি না তাও তো আমি জানি না, তাহলে কি করে ওকে আটকাবো? বাদ দে, চল আজ বাসায়, রাত 7টার দিকে ক্লাবে আয়। কেন? কেন মানে? আজ নীরব পার্টি দিচ্ছে, তোর মনে নেই? ও, কিন্তু আমি তো যেতে পারবো না। আমার যে বাবা মা আমাকে রাত করে বাসায় ফিরলে মেরেই ফেলবে। বাদ দে, আচ্ছা বাই। কথাগুলো বলে আদিত্য বাইক নিয়ে বাসা থেকে রওনা দিল। ও নাবিলাকে যারা জ্বালাচ্ছিল সেইগুলো আদিত্যর ফ্রেন্ড ছিল। আদিত্য ওদের বলেছিল নাবিলার কথা। ওরা পরে এই বুদ্ধি দেয় যে ওরা ডিস্টার্ব করবে। আদিত্য এসেছে ওদের সাথে মারামারি করে মার খাবে, কিন্তু কোনোটাই হলো না। নাবিলা সব নষ্ট করে দিয়ে গেল। এইদিকে ওর সৎমা তার ভাইকে বলছে, সতীনের বাচ্চা, মরছস। মেয়েকে নিয়ে যেতে পারস নাই? এই বাজে মেয়েকে রেখে যেতে হবে কেন? এক কাজ করতে পারিস না? নাবিলাকে বিয়ে দিতে পারিস না? এগুলো সব নাবিলা শুনে ফেললো। নাবিলা রাগ দুগুণ বেড়ে গেল। নাবিলা রাগ সামলাতে না পেরে সোজা দরজা দিয়ে ভিতরে গিয়ে ওর সৎ মাকে টাকা দিয়ে ফেলে দেয়, হাতে পাড়া মারলো। এইটা দেখে সৎ মার ভাই কিছু বলতে যাবে, সাথে সাথে নাবিলা ও সৎ মাকে পা ধরে টান মেরে পালিয়ে দিতে বলতে লাগলো। ওই মা, কি তোর সাহস কি করে আমাকে নিয়ে কথা বলার? আর আমাকে বিয়ে দেবে, তাই না? কথাটা বলে সৎমাকে আরেকটা লাথি দিল আর ওর সৎমার গালে থাপ্পড় দিতে লাগলো। হঠাৎ করে ওর আব্বু এসেছে। পরে ওর আব্বুকে দেখে ওর সৎমা নাটক করতে করতে বলতে লাগলো, নাবিলা, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাচ্ছি। প্লিজ মা, আমাকে ক্ষমা করে দে। আমি তোর মা হই, আমার কি কোনো অধিকার নাই মেয়ের বিয়ে দেওয়ার? নাটক করে কথাগুলো বলতে লাগলো আর কান্নার অভিনয় করতে লাগলো। সৎ মামা নাবিলার আব্বুকে দেখে সেই নাটক করতে লাগলো আর কান্না করতে লাগলো। আমি তোর মামা হই আমি, শুধু এইটুকু বলছি। আর তুমি কিনা আমার গায়ে হাত দিলে, আমি তোমার গুরুজন। নাবিলা, হয়েছেটা কি? এসব ছাড়া বলছি। নাবিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ওর সৎ মাকে তুলে নাবিলার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল। নাবিলা টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। নাবিলার চোখ বেয়ে পানির বন্যা বইতে লাগলো। নাবিলা দাঁড়িয়ে বলল, আপু, তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। সি, ভাবতেও ঘেন্না করছে। তুমি কিনা মায়ের গায়ে হাত দিতে একটু বিবেকে বাঁধলো না? সি।
না, বাঁচল না। বাদ দাও তো, চলো ফ্রেশ হয়ে আসো। ওকে ছাড়ো তো, ও ছোট মানুষ, ভুল করে ফেলেছে, ক্ষমা করে দাও। নাবিলা চিৎকার করে বলল, ওই একদম তুই আব্বুর সামনে ভালো সাজার চেষ্টা করবি না, শয়তান মেয়ে। নাবিলার আব্বু আরও রেগে গিয়ে নাবিলাকে আর একটা থাপ্পড় দিল। নাবিলা এবার সহ্য করতে না পেরে নাবিলা চিৎকার করে বলল, আপু, তুমি আমাকে এই খারাপ মহিলার জন্য মারলে? তুমি থাকো তোমার স্ত্রীকে নিয়ে, থাকো, আমি চললাম, আর কখনো আমাকে খুঁজে পাবে না। আমাকে নাবিলা কথা শুনে সৎমা মনে মনে বলতে লাগলো, আমি তো এইটাই চেয়েছিলাম, আজ আমার স্বপ্ন পূরণ হলো। মনে মনে হাসতে লাগলো, সাথে সৎ মামা মনে মনে হাসলো। আর এইদিকে নাবিলার আব্বু নিচের রুমে চলে গেল। নাবিলা তার রুমে গিয়ে শুধু ওর নিচের টাকা দিয়ে কেনা শার্ট প্যান্ট পরে নিয়ে ওর আম্মু আব্বু আর দাদির ছবি নিয়ে নিচে গেল। নাবিলা ওর আব্বুকে দেখতে পেল না। নাবিলা যাওয়ার সময় 2 আঙুল দিয়ে ওর সৎ মা আর মামাকে ইশারা করে দিল, পরে দেখে নেবে। নাবিলা বাসা থেকে চলে গেল। এইদিকে নাবিলার দাদি বাসায় এসেছে দেখে নাবিলার আব্বুকে খাওয়ানোর চেষ্টা করছে ওর সৎ মা। নাবিলা দাদিমাকে বলল, কি রে, খাচ্ছিস না কেন? বৌমা, নাবিলা কি বাসায় এসেছে? নাবিলার আব্বু বসা থেকে উঠে এসে নাবিলার দাদিমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা, নাবিলা বাসা থেকে চলে গেছে। নাবিলার দাদিমা কথাটা শুনে এক পা পিছনে নিয়ে চিৎকার করে বলতে লাগলো, কোথায় গেছে? জানি না মা, আমার উপরে রাগ করে চলে গেছে। কথাগুলো বলে কাঁদতে লাগলো নাবিলার দাদিমা। কাঁদতে কাঁদতে গিয়ে নাবিলার সৎমার গালে থাপ্পড় দিয়ে বলল, কি করছোস আমার নাতির সাথে? যেও চলে গেল। নাবিলার সৎমা ধাক্কা দিয়ে বলল, কি কিছু করি নাই, যা করেছে আপনার ছেলে করেছে, ওই তো থাপ্পড় দিয়েছিল, তাই চলে গেছে। একদম আমাকে কিছু বলতে আসবেন না। নাবিলার আব্বু নিজের মাকে পড়ে যেতে দেখে মাকে ধরে রাগী লোক নিয়ে বলল, তোর এত বড় সাহস, আমার মাকে ধাক্কা দিচ্ছিস? তোকে তো আমি। নাবিলার সৎমাকে যেই মারতে যাবে সাথে সাথে নাবিলার সৎমামা এসে হাত ধরে বলল, নো 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 দুলাভাই, একদম আমার বোনের গায়ে হাত দিবেন না। তোর এত বড় সাহস, আমার হাত ধরস? বলে যেই মারতে যাবে সাথে সাথে নাবিলার সৎমা নাবিলার আব্বুর মাথায় বাড়ি দেয়। নাবিলার আব্বু মাথায় হাত দিয়ে বসে পড়ে ফ্লোরে। নাবিলার দাদি এসে ছেলেকে ধরে কাঁদতে কাঁদতে বলল, তুমি কি মানুষ? নিজের স্বামীর গায়ে হাত দিতে লজ্জা করে না? সে তোমার আবার স্বামী, তোমার মতো মেয়েরা আর কি পারে? সৎমা হাহা করে হাসতে লাগলো। ঠিকই বুঝেছেন, তাহলে আবার বলছেন কেন? ছেলেকে নিয়ে এখন এখান থেকে বের হন, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এই, তুই এই 2টাকে বের করে দে। নাবিলার আব্বু আর দাদিমাকে বের করে দেয়। এদিকে নাবিলা রেল লাইনে বসে কাঁদতে লাগলো। হঠাৎ করে একজন এসে বলল, কি হয়েছে মা, তোমার এভাবে কাঁদছো কেন? নাবিলা কিছু বলছে না, শুধু কেঁদে যাচ্ছে। কি হলো, কথা বলছো না কেন? এমন, আপনি এখান থেকে যান তো। আরেকটা মেয়ে এসে পিছন থেকে বলল, বস, কাজ হয়ে গেছে, এখন চলেন। আসছি। ওই মেয়ে কে বস? জানি না কাজ যে। এই মেয়ে, কি হয়েছে বলো? নাবিলা রাগী গলায় বলল, কিছু হয়নি, আপনারা প্লিজ যাবেন এখান থেকে। মানুষটা আর মেয়েটা ট্রেনে উঠে বসে আছে। হঠাৎ করে মানুষটার মনের ভিতরে কেমন একটা অনুভব হলো। মেয়েটাকে দেখে আমার মনে হতো এমন কেন করছে, মনে হয় অনেক কাছের কেউ আমার। কি ভাবছেন বস? কিছু না। নাবিলা সিলেটের টিকিট কেটে নিল। এখন ট্রেনের টিকিট অনুযায়ী 102 নম্বর সিটটা খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই মানুষটা বসে আছে। নাবিলা গিয়ে বলল, জেনারেল সিটটা আমার। মানুষটা নাবিলার কথা ভাবছিল চোখ বন্ধ করে। তখনই একটা কণ্ঠ পেয়ে চোখ খুলে দেখে সেই মেয়েটা। ও, এটা তোমার সিট? আমি খেয়াল করি নাই। মানুষটা উঠে সামনের সিটটাতে বসলো। নাবিলাও সিটে বসে নিল। নাবিলার সাথে ওই মেয়েটা বসলো। নাবিলা ব্যাগটা রেখে জানলাটা খুলে দিয়ে তাকিয়ে দেখতে লাগলো। মানুষটা বারবার নাবিলার দিকে তাকিয়েছিল।
নাবিলা খেয়াল করলো। নাবিলার রাগ হতে লাগলো, কিন্তু কিছু বলল না। ট্রেন ছেড়ে দিল। অনেকক্ষণ পর মানুষটা বলল, কি নাম তোমার? নাবিলা। কি হয়েছে, তোমার কাজ দিলে কেন? মন চাইছে তাই। ওই মেয়ে, বসের সাথে ভালো করে কথা বলো। মানুষটা ইশারা করলো বলতে দিতে, মেয়েটাকে কিছু না বলতে। আমার যা ইচ্ছে আমি সেইভাবেই কথা বলবো, আপনার কি? ওকে, তোমার যেমন ইচ্ছে সেভাবে কথা বলো, সমস্যা নেই। নাবিলা আর কিছু না বলে এক নজরে বাহিরের দিকে তাকিয়ে থাকলো, আর মনে মনে ভাবতে লাগলো কথাগুলো। আপু, তুমিও বুঝলে না আমাকে? ওই মহিলার কথা শুনে আমাকে মারলে। আমি চলে যাওয়ার কথা বললাম, তুমি একেবারে ঠাকালে না। আর মনে মনে ভাবতে লাগলো কথাগুলো, আর কাঁদছিল। মানুষটা খেয়াল করলো, এইবার কিছু বলল না। ভাবতে ভাবতে নাবিলা ঘুমিয়ে পড়লো। রাত হয়ে গিয়েছে। মানুষটা নাবিলাকে ভালো করে শুইয়ে দিল, আর মেয়েটাকে বলল, ওর খেয়াল রেখো, আমি ঘুমালাম। ওকে বস। রাত 3টার সময় সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ করে নাবিলার একটা শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। নাবিলা চোখ খুলে শুনতে পেল ওই মানুষটা বলছে, কারা তোমরা? এই, আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু ভালো হবে না। নাবিলাদের রুমের মধ্যে নাবিলা আর ওই মানুষ আর মেয়েটা ছাড়া কেউ নেই। নাবিলা লাইটটা জ্বালিয়ে দেখে মানুষটাকে কিছু মুখোশ পরা মানুষগুলো ছুরি দিয়ে যেই আঘাত করতে যাবে, সাথে সাথে নাবিলা একটা লাথি দিয়ে ছুরিটা ফেলে দিল। নাবিলা খুব ভালো ফাইটিং জানে। ও মুখোশ পরা মানুষগুলোকে মারতে লাগলো। একজনকে তো লাথি দিয়ে দরজার কাছে ফেলে দিল, আরেকটাকে গলায় পাড়া দিয়ে ধরলো, আরেকটাকে হাত দিয়ে গলা টিপে ধরে আছে, আরেক হাত দিয়ে মুখোশ খোলার চেষ্টা করলো। মানুষটা নাবিলাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। দরজার কাছে পড়ে যাওয়া মানুষটা যখন নাবিলাকে আঘাত করতে যাবে, তখনই ওই মানুষটার হাত ধরে ফেলে মারতে লাগলো। নাবিলাদের সাথে না পেরে নাবিলাকে আর মানুষটাকে ধাক্কা দিয়ে পালালো। ওই কুত্তার বাচ্চারা কোথায় যাচ্ছিস দাঁড়া? বলে যেই দৌড়ে ধরতে যাবে, তখনই মানুষটা হাত দিয়ে ধরে বলল, শান্ত হও, ছেড়ে দাও, ওদের আর ধরতে পারবে না। আপনি আমার হাত ছাড়েন, আমি দেখাচ্ছি ওদের আমি কি জিনিস। এখন ওদের ধরতে পারবে না, ওরা সব পানিতে ঝাঁপ দিয়েছে দেখো। নাবিলা জানলাতে দেখলো সত্যি। ওরা কারা? আপনাকে কেন মারতে নিয়েছিল? আমি জানি না কেন মারতে নিয়েছিল। নাবিলা মানুষটা চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলো মানুষটা মিথ্যা বলছে। ও আচ্ছা, তাহলে আপনার চোখ মিথ্যে কেন বলছে? আর আপনার সাথে কার মেয়েটা কই? মানুষটা এতক্ষণ খেয়াল করেনি। নাতাশা কোথায় গেল? কি ভাবেন? জানি না কি ভাবছি, যা হোক বাদ দাও। তা তুমি তো অনেক ভালো মারপিট করতে পারো, তা কার কাছ থেকে শিখেছো? জি, আমি ছোটবেলা থেকে একটু দুষ্টু ছিলাম, তাই আম্মু আমাকে ক্যারাটে শেখাতে দিয়েছিল। আমার জোরাজুরিতেই সেইখান থেকে সব কিছু শিখেছি। ও আচ্ছা, তা তুমি কোথায় যাচ্ছ? সিলেট। কার কাছে? জানি না। জানি না মানে? এটা কেমন কথা হলো? জানি না মানে এখন ঠিক নাই, কোথায় থাকবো গেলে একটা উপায় হয়ে যাবে। কিছু মনে না করলে আমার সাথে আসতে পারো। আরে না আঙ্কেল, আমাকে নিয়ে টেনশন করবেন না। আচ্ছা আঙ্কেল, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম ডং, সিলেটে সবাই আমাকে ডং নামে চেনে। নাবিলা মনে মনে ভাবলো, আমি তো এই নামের মানুষকেই খুঁজছিলাম, কিন্তু সেই যে আমার সামনে আমি বুঝতেই পারিনি। নাবিলা ফোনটা বের করে দেখতে লাগলো। ছবি দেখে তার ঠোঁট আর নাক একদম মিলে গেছে, শুধু ওনার টাক মাথা এটাতেই বোঝা যাচ্ছে না। কি দেখো ফোনে? দেখি। নাবিলা হাতে নিজের ছবিটা দেখে অনেকটা অবাক হয়ে যায়। কে তুমি? এই পিক কোথায় পেলে? যা ভাবছি তা। আপনি ডং না, বড় মাফিয়ার শিকদার, তাই না? মানুষটা উঠে যেতে নিল, তখনই নাবিলা হাসতে হাসতে বলল, ভয়ে পাওয়ার দরকার নেই, যাকে খোঁজার জন্য এখানে গিয়েছিলেন সেই আমি, নীলা। কি নীলা মানে? তুমি সে নীলা তাহলে যে নাবিলা বলে? ওটাই আমার ডাক নাম। যাই হোক, তাহলে সামনাসামনি দেখা হয়ে গেল। আমার ডিটেলস আছে। শিকদার নাবিলার ব্যাগ ঘাটাঘাটি করতে লাগলো। নাবিলা হাঁ করে হাসতে লাগলো আর বলল, আপনি সিলেটের টপ মাফিয়া আর আপনাকে না এত বোকা? হোয়াট? আপনি আসলে একটা গাধা। যাই হোক, আমার থাকার ব্যবস্থা করে দিন, আমি বাড়ি থেকে চলে এসেছি একবারে। তা করা যাবে, বাট আমার জিনিসটা?
ঠিক করতে হবে, তাই আগে থাকার ব্যবস্থা করে দিন, তারপর ঠিক করে দিব। আর আমরা এটা কোথায়? চিন্তা করতে হবে না, সেটা পেয়ে যাবে। ওকে, তা কি মানুষ রাখেন যে কিনা আপনাকে মেরে ফেলার চেষ্টা করে? আমি না হলে তো আজ আপনাকে। নাবিলা নিজের গলার কাছে হাত নিয়ে বোঝায় খালাস হয়ে যেতেন। ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আচ্ছা, তোমার থাকার ব্যবস্থা করছি। শিকদার ফোন করতে লাগলো। আর শিকদারের সাথে কিভাবে পরিচয় হলো তাহলে শোনেন। নাবিলা কম্পিউটার ঘাটাঘাটি করছিল। এই শহরের মধ্যে সব থেকে বড় মাফিয়া ডনকে খুঁজতে খুঁজতে শিকদার খানকে পেয়ে যায়। ওনার সব তথ্য নাবিলার কাছে আছে। আর নাবিলার একটা ক্যামেরা বানাচ্ছে, যেটাতে 20টা ক্যামেরা ভিডিও মেমোরিতে সেভ হবে। আর ক্যামেরা সাথে 21 মাইল দূরে রাখলে হবে, তার বেশি গেলে কাজ করবে না, কিছু ভিডিও হবে না, সেভও হবে না। এই জিনিসটা নিয়ে নাবিলা সাথে কথা বলে যদি বানাতে পারে তাহলে 1 কোটি টাকা পাবে। আর নাবিলা অনেক আগে থেকে অনেক কিছু বানাইছে। নাবিলার কাছে একটা ঘড়ি আছে যে এটা সব সময় হাতে নিয়ে থাকে, সাধারণ ঘড়ির মতো, কিন্তু ওই ঘড়ি দিয়ে নাবিলা সব করে। আজ সকালে তো স্যারকে মেসেজ দিয়েছিল, স্যার টেরও পায়নি। নাবিলা মনে মনে যা বলবে ঘড়িটা তাই করবে। তেমনি ঘড়ি দিয়ে এসএমএস দিয়েছিল স্যারকে। নাবিলা কিছু ডেমো দেখানোর পর শিকদার দেখে অবাক হয়ে যায়, সেইখান থেকে ডিল করে। যাই হোক, শিকদার খান অনেক জায়গায় ফোন দিল কিন্তু কাজ হলো না, সব রুম বুকিং, কোথাও একটা রুম ফাঁকা নেই। মন খারাপ করে বলল, কোথাও ফাঁকা নাই, রুম কি করবে? তাহলে কোথায় থাকবো? ও হ্যাঁ, আপনার বাসায় কে কে আছে? কেন? যেটা বলছি সেইটারই উত্তর দিন। আমার স্ত্রী আর আমি থাকি। আর কেউ নেই? আপনার সন্তান, মা, বাবা? কথাটা শুনে শিকদার খান আর কোনো কথা বলল না, চুপ করে নিজের দিকে তাকিয়ে থাকলো। কি হলো? আমার কোনো সন্তান নাই, একটা মেয়ে ছিল তোমার মতো, কিছু বদমাশ আমার মেয়েকে মেরে ফেলে। শিকদার কথাটা বলে কেঁদে দিল। নাবিলা শিকদার খানের চোখ মুছে দিতে দিতে বলল, সরি, আমি বুঝতে পারিনি, প্লিজ কাঁদবেন না। জানো, তোমাকে দেখে না আমার মেয়ের কথা খুব মনে পড়ছিল। তুমি ওইভাবে কাঁদছিলে। আচ্ছা, তুমি তখন ওইভাবে কাঁদছিলে কেন? এমনি। এমনি মানে? আমাকে তুমি বলবে না? নাবিলা পরে সব খুলে বলল এই ঘটনা হয়েছে। বলতে বলতে নাবিলা কাঁদতে লাগলো। আজ থেকে তুমি আমার মেয়ে হয়ে থাকবে, প্লিজ কাঁদবে না। আজ থেকে আমি তোমাকে নতুন জীবন দেব। তুমি শিকদার খানের একমাত্র মেয়ে নীলা হবে। কি মজা করছেন? আমি কেন আপনার মেয়ে হতে যাব? তোমার তো এখানে কেউ নাই, তাই তুমি আমাদের সাথে থাকবে। আমাকে বাইরে সবাই খারাপ জানে, আমি এতটা খারাপ না। আমি কাদেরকে মারি তুমি জানো? আমি তাদেরকেই মারি যারা মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে, খারাপ কাজ করে। জানো, আমি আগে এরকম ছিলাম না, আমি একজন বিজনেসম্যান। আমাদের লাইফটা অনেক হ্যাপি ছিল। যখন আমার মেয়ে শিকা হলো, ও আমার খুব আদরের মেয়ে ছিল। মেয়েটাকে নরপুষরা যখন মেরে ফেলে তখন আমি ওদের সবাইকে মেরে ফেলি। আর প্রমিস করি আমার মেয়ের মতো আর কোনো মেয়েকে এই অবস্থায় যেন না পড়ে। সেইখান থেকে আমি হয়ে ওঠি একজন ডং। বিশ্বাস করো মা, আমি কারো ক্ষতি চাই না। নাবিলা হা হা করে হেসে দেয় আর বলে, একটা ডন হয়ে কাঁদছেন? কেন, আমি কি মানুষ না? না, ডংরা কখনো মানুষ হয় না। যাই হোক, সিলেট চলে এসেছি আমি, এখন নামবো। তুমি কোথায় যাবে? আমার সাথে চলো। মেয়ে হয়ে একা যাওয়া ঠিক হবে না। নাবিলা মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আমি মেয়ে হলে আমি যে কি সেইটা বোঝার ক্ষমতা কারো নেই। আমাকে নিয়ে টেনশন করতে হবে না, এখানে আমি আজ নতুন না। নাবিলা ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 7টা বেজে গিয়েছে। কথা বলতে বলতে খেয়াল করেনি। আর শিকদার কথাটা শুনে অবাক হয়ে গেল আর মনে মনে ভাবল, ও সিট, এত অভিনয় করে কিছু করতে পারলাম না। ভাবলাম বাড়ি নিয়ে গিয়ে আটকে ডকুমেন্টগুলো নিব, কিন্তু এই মেয়ে তো খুব চালাক। শিকদার খান ফোন বের করে বলে, ওই ওকে ফলো কর। নাবিলা ওর ঘড়িতে সব দেখল। নাবিলা আগেই আন্দাজ করতে পারছিল ও যা বলছে মিথ্যা। তাই নাবিলা আসার সময় একটা সিসি ক্যামেরা রেখে আসে, যা একদম বুঝতে পারা যাবে না শিকদারের ঘড়ির সাথে আছে। দেখে মনে হবে ঘড়ির লাইট ওটা। শিকদার কোথায় কি করছে, কোথায় যাচ্ছে সব জানতে পারবে নাবিলা। আর ক্যামেরাটা বানিয়েছে
তখন নাবিলা মিথ্যা বলেছিল যে ও এখনো বানায়নি, অর্ধেক বাকি আছে। আসলে নাবিলা অনেকগুলো বানিয়েছে আগেই, আর ওই ক্যামেরাটা তখন ঘড়ির সাথে দেয়। যখন ব্যাগ ঘাটাঘাটি করতে করতে নাবিলা বাধা দিতে গিয়ে লাগিয়ে দেয়। নাবিলা খেয়াল করলো ওর পিছনে লোক আসছে। নাবিলাও সবগুলোকে ভালো করে দেখে নিয়ে একটা বস্তিতে গিয়ে উঠল, একটা ঘর ভাড়া নিয়ে এসেই রুমের পিছনের দরজা দিয়ে নাবিলা পালিয়ে যায়, গিয়ে নিজের ভাড়া বাড়িতে গিয়ে ওঠে। নাবিলারা আগে এখানে থাকতো, বাট ওর আব্বুরা কোম্পানি খুলতে ঢাকা চলে যায়। কিন্তু নাবিলা এখানে প্রতি সপ্তাহে আসতো, ওর সব কাজ এখানে করে। ওর রুমে কেউ আসে না, উপরে একদম ছোট একটা রুমে থাকে ও। নাবিলা ঘর খুলে যেই ভেতরে যেতে যাবে তখনই, কি মা, তুমি চলে এসেছো? জি আঙ্কেল, এখন থেকে এখানেই থাকবো। তা থাকো, কিন্তু আমার ভাড়া দেওয়ার কথা ছিল যে, সেইটা তো পাঠালে না। ও সরি আঙ্কেল, মনে ছিল না। আচ্ছা, আপনার টাকাটা পরের মাসে দিয়ে দিবনি। আচ্ছা। বাড়িওয়ালা চলে গেল। নাবিলা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে ফ্রিজে দেখতে লাগলো কিছু আছে কিনা। একটা ডিম ভিতর থেকে বের করে অমলেট করে খেয়ে কম্পিউটার ঘাটাঘাটি করতে লাগলো। 1 সপ্তাহ আগে একটা কোম্পানিকে টার্গেট করেছিল, আজ অনেক চেষ্টা করে, সেই দিন হ্যাক করতে পারেনি, তাই আজ আবারও বসলো। সেই কোম্পানি হ্যাক করে ছাড়বে নাবিলা, জেদ ধরছে। নাবিলা ভাবতে লাগলো, তার মানে কি? নাবিলা একটা খাতা নিয়ে লিখতে লাগলো। অনেক চেষ্টা করার পর একটা শব্দ মিলল। এইটাকে যদি 4টা শব্দে ভাগ করা যায়, UOY, I, EVOL, ONJ, OUY মিলে তাহলে YUO না, ইউ। হ্যাঁ, এটা মিলল, কিন্তু আইতে কি হবে? এটা কোনো নাম নাকি কোনো শব্দ, নাকি EVOL কোথায় হতে পারে? VOLE না, হয় না। IVOLE না, হয় না। তাহলে লাভ দিলে কেমন হয়? আর এই লাস্টেরটা জনি। ও, সেটা এত সহজ ছিল, আর আমি শুধু এত সময় নষ্ট করলাম। I love জনি সাজিয়ে লিখলে হবে I love you জনি। নাবিলা এত ভেবে ভেবে শেষে পাসওয়ার্ডটা দিল আর বলতে লাগলো, আল্লাহ আল্লাহ, আইডিটা যেন খুলে, আল্লাহ। আস্তে আস্তে নাবিলা চোখ খুলে দেখে হয়নি। মন খারাপ করে বলল, তোর পাল হলো না, উফ। কথাটা বলে নাবিলা কম্পিউটারে একটা থাপ্পড় দিল, দিয়ে উঠে গিয়ে ফোন ঘাটাঘাটি করতে লাগলো। ফোনে একটা মোবাইল হ্যাক করছে। সেই মোবাইল ফোন আসলো, নাবিলা রিসিভ করলো না। কিছুক্ষণ পর ওই মানুষটা ফোন ধরলো। নাবিলা শুনতে পেল মানুষটার ব্যাংকে 80 লক্ষ টাকা রাখছে, সেইখান থেকে তার মেয়ে 20 লাখ টাকা নেবে, তাই সে পাসওয়ার্ড দিল। নাবিলা সাথে সাথে পাসওয়ার্ডটা নোট করে ফোনটা রেখে দিয়ে নাচতে লাগলো। উফ, কাজ হয়ে গেছে, কিন্তু সামন 80 লাখ টাকা দিয়ে কি হবে? তাও 80 লাখ টাকা পাচ্ছি। নাবিলা যেই কম্পিউটারের কাছে গিয়ে সার্চ করতে যাবে তখনই নাবিলা দেখে ওই কোম্পানির সকল তথ্য সামনে চলে এসেছে। কাজে সফল হয়েছে নাবিলা, সে খুশিতে আত্মহারা হয়ে যায়। তার মানে তখন থাপ্পড় দেওয়াতে চালুতে চাপ লাগে? আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না কেউ। এত সুখ আমি কোথায় রাখবো? নাবিলা খুশিতে গান গাওয়া শুরু করে দিয়েছে। গান গাওয়া বাদ দিয়ে সব কিছু দেখতে লাগলো। দেখতে পেয়ে ওই কোম্পানির সব 2 নাম্বার কাজ করার সব তথ্য নিজের কম্পিউটার আর ঘড়িতে রেখে দিল, আর ফোন দিয়ে ব্ল্যাকমেল করতে লাগলো। এভাবে নাবিলা 1 বছর চলে গেল। সবাইকে ব্ল্যাকমেল করে আজ নাবিলা বিজনেসম্যান, সাথে সিলেটের মেজর ডং হয়ে গেছে। নাবিলার একটা কোম্পানি খুলেছে। আজ নাবিলার প্রথম বড় ডিল করতে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। যাওয়ার সময় নাবিলা ওর দাদিমা, মা বাবা ছবিতে চুমু দিয়ে বলতে লাগলো, আম্মু, আপু, দাদিমা, আজ আমি বড় একটা ডিল করতে যাচ্ছি, দোয়া করেও আমি যেন ডিলটা নিতে পারি। কথাগুলো বলে নাবিলা নিচে চলে আসলো। কাজের ভুয়াগুলো বলল, ম্যাম, খাওয়া দাওয়া করবেন না? এখন কিছু খাবো না, আমার হাতে সময় নেই। আচ্ছা, আমি যাচ্ছি, বাসায় থেকো। আচ্ছা ম্যাম। নাবিলা ড্রাইভারকে গাড়ির চাবি দিতে বলল।
ম্যাম আমি যাব না। হুম, আজ তোমার ছুটি, আমি একাই যাব। কিন্তু ম্যাম। কেন? ম্যাম নেই আজ তোমার ছুটি, যাও। ধন্যবাদ ম্যাম। থাক, ধন্যবাদ দিতে হবে না, আমি এখন যাই। কথাগুলো বলে নাবিলা নিজেই গাড়ি নিয়ে চলে গেল। মাঝপথে গিয়ে নাবিলা দেখতে পেল একটা ভদ্রলোকের ব্যাগ নিয়ে টানাটানি করছে। নাবিলা দেরি না করে গাড়ি থামিয়ে ব্যাগটা টান দিয়ে মুখোশ পরা মানুষগুলোকে মারতে লাগলো। একজন তো নাবিলার ঘুষি দিতে যাবে, তখনই নাবিলা একটা লাথি দিয়ে রুটের উপরে ফেলে দিল। আরেকটা ছুরি দিয়ে নাবিলাকে আঘাত করলো। নাবিলার ওই দিকে খেয়াল নেই, ওর যে হাতে ছুরি লেগেছে। মুখোশ পরা মানুষগুলো রক্ত দেখে দৌড়ে পালিয়ে গেল। আপনি ঠিক আছেন তো? এইটুকুতেই কিছু হবে না। আচ্ছা, আপনি তাহলে এখন যেতে পারেন, আমি আসছি। এখন আমাকে চলে যেতে হবে, আমার মিটিং আছে। আচ্ছা বাই, ভালো থাকবেন। নাবিলা মানুষটাকে কিছু বলতে না দিয়ে গাড়িতে উঠে চলে আসলো। অফিসের সামনে এসেছে, দেখে ওর ঋতু গেটের সামনে দাঁড়িয়ে আছে। ওর সামনে ঠেকিয়ে বলল, ঋতু, ভেতরে এসেছো, বসো তাড়াতাড়ি করে। জি ম্যাম। ঋতু গিয়ে সামনে বসলো। সামনে বসে নাবিলার হাতের দিকে চোখ যেতে ঋতু চিৎকার করে বলে উঠল, ম্যাম আপনার হাতে রক্ত। ও কিছু না, একটু ছড়ে গেছে। ম্যাম ফার্স্ট বক্স আছে এখানে, দেন তো। কেন বললে তো? কোথায় রাখছেন? পেছনে। ঋতু শীত কাত করে পিছনে গিয়ে ফার্স্ট বক্স নিয়ে এসেছে। নাবিলার হাতে স্যাভলন লাগিয়ে মুছতে লাগলো। মুছে ব্যান্ডেজ করে দিল। নাবিলা মুচকি হাসতে লাগলো। মুচকি মুচকি হাসছে দেখে ঋতু রাগী লোক নিয়ে বলল, কি হলো, আপনি হাসছেন কেন? না এমন, আসলে তোমাকে দেখলে মনে হয় তুমি আমার প্রিয় না, আমার বড় বোন, খালি সবসময় শাসন করো। হ্যাঁ, আমি আপনার প্রিয় না, আপনার বোন, বুঝতে পারছেন? এখন থেকে আমার কথা চলতে হবে। নিজের প্রতি খেয়াল রাখবেন, না হলে আপনার খবর আছে বলে দিলাম। নাবিলা ঋতুর কথাগুলো শুনছে আর হাসতে লাগলো। নাবিলা সবার উপরে রাগ দেখালে ঋতুর উপরে কোনো জানি রাগ দেখাতে পারে না। মনে হয় ঋতু ওর নিজের বোন, সবসময় নাবিলাকে শাসন করে, একটু কিছু হলে বকাঝকা করে। ঠিক আছে, এখন নামেন, এসে গেছি। ঋতু তাকিয়ে দেখে এসে গেছে। ঋতু নেমে নাবিলার জন্য অপেক্ষা করতে লাগলো। নাবিলা গাড়িটা পার্ক করে ঋতুকে নিয়ে গিয়ে ফাইলগুলো নিয়ে মিটিং রুমে চলে গেল। সরি, আর দেরি হয়ে গেল, আসতে পারি, সরি। স্যার সামনে তাকিয়ে দেখে রাস্তার সেই মেয়েটা যে ওনাকে বাঁচিয়েছে। নাবিলা একটু ওনাকে দেখে অবাক হলো না, শুধু অবাক হওয়ার নাটক করলো। জি আসেন ভিতরে। ধন্যবাদ। নাবিলা ভিতরে এসে বসলো। অফিসার মিটিং শুরু করে দিল। সবাই তাকে প্রজেক্ট দেখাতে লাগলো। এখন নাবিলার পালা। নাবিলা প্রজেক্ট ভালো করে বুঝিয়ে বললে নাবিলার প্রজেক্ট দেখে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। গুড প্রজেক্ট, আপনাদের কাজটা দিলাম, অভিনন্দন। ধন্যবাদ স্যার। সবাই নাবিলাকে অভিনন্দন জানালো। মিটিং শেষ করে যেই বাইরে গিয়ে ঋতুকে বলছিল, তখন পিছন থেকে অফিসার এসে বলল, তখন তো সময় দিলেন না ধন্যবাদ জানানোর জন্য, এখন বলছি ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। ধন্যবাদ দিতে হবে না, এইটা আমাদের কর্তব্য ছিল স্যার। আপনি যেমন সুন্দর করে কথা বলতে পারেন, মানে অনেক ফ্রেশ, তেমন আপনার কল্পনা ধারণা অনেক ভালো। আচ্ছা যাই হোক, আমি এখন আছি, কখনো দরকার পড়লে আমাকে বলেন, আমি আছি। আর এটা আমার কার্ড। ধন্যবাদ স্যার। অফিসার চলে গেল। নাবিলা আর ঋতুকে নিয়ে গাড়িতে গিয়ে বসলো। বসে ঋতু বলল, ম্যাম আপনি কি স্যারকে চিনতেন নাকি? না, তেমন চিনি না, আজ অফিসে যাওয়ার সময় ওনাকে একটু মানুষ থেকে বাঁচিয়েছিলাম, এই আর কি। সেইখান থেকে হাত ছুড়ে যায়। কি আপনি ছেলেদের সাথে মারপিট করলেন নাকি? মনে হয়, হ্যাঁ। কথাটা বলে হাসতে লাগলো। ঋতু রাগী কণ্ঠে বলল, হাত একটু ছুঁয়ে না গিয়ে বড় কোনো অ্যাক্সিডেন্ট হলে কি হতো বলো? কিছুই হতো না, আমি মারা গেলে কান্নার মানুষ নেই। আসলে কি আপনার কেউ নেই? জানি না, বাদ দিন তো। আপনাকে দেখে না অনেক কিছু বোঝা যায় না, অনেক চাপা ধরনের মানুষ আপনি। আমি আমার আম্মুকে আপনার কথা বলেছি, আম্মু আপনাকে দেখতে চাইছে। কি আমার কথা বলছেন মানে? হ্যাঁ। কি বলছেন?
আমি একটা খারাপ মেয়ে, তাই না? প্লিজ ম্যাম, বাজে কথা বলবেন না। ওকে বলবো না, রাগ করেন না। আন্টিকে আমার বাসায় একদিন নিয়ে আসেন প্লিজ। বাজে কথা বলবেন না, ওকে? আমি যাব। বলেন কবে যেতে হবে? যেই দিন আপনার ভালো লাগবে সেই দিন আসতে পারেন। হাসছেন কেন? এমনি। আচ্ছা, একটা কথা, অফিসের ভেতরে গিয়ে এমন ভাব করব যে আমাদের ডিলটা হয় নাই, সবাইকে বোকা বানাবো, কি বলেন? আইডিটা ভালো, চলেন নামেন। ঋতু নামলো, নাবিলা নামে অফিসের ভিতরে গেল। নাবিলা সবাইকে দেখে দাঁড়িয়ে সালাম দিতে লাগলো। সবাই জিজ্ঞাসা করলো, ম্যাম আমাদের ডিলটা কি হয়েছে? নাবিলা মন খারাপ করতে থাকলো। ঋতুকে বলল, ঋতু মন খারাপ করতে থাকলো। তাহলে কি ডিলটা হয় নাই? নাবিলা আর ঋতু যেখানে দেখলো সবাই মন খারাপ করে চলে যাচ্ছে, নাবিলা আর ঋতু হেসে উঠল। সবাই পিছনের দিকে তাকিয়ে দেখে নাবিলা আর ঋতু হাসছে। ওরা বুঝতে পারলো ডিলটা পাইছে। ম্যাম তাহলে কি পাইছি আমরা? আমরা পেয়ে গেছি। সবাই শুনে অভিনন্দন করতে লাগলো। ম্যাম তাহলে পার দিবে না? দিব, বাট আমি ভাবছি কাজটা শেষ করে একেবারে দিব। আর 7 দিন ছুটি দিচ্ছে, যার যার ফ্যামিলি সবার সাথে একটু সময় থাকতে পারেন যেন। নাবিলার কথা শুনে সবাই খুশি হয়ে বলল, ধন্যবাদ ম্যাম। ইটস ওকে। আচ্ছা যাই হোক, আজ এখানেই ছুটি। আমি তাহলে এখন আসছি। ঋতু, আপনি সব কিছু ছুটি দিয়ে দিন। ওকে ম্যাম। নাবিলা বের হয়ে গিয়ে গাড়ি নিয়ে সোজা ওর গোপন আস্তানাতে গেল। সবাই নাবিলাকে দেখে সালাম করতে লাগলো। নাবিলা মাহি, রবি, শাকিলের কাছে গেল। নাবিলাকে দেখে বলল, হয়েছে, ধন্যবাদ তোমাদেরকে। ম্যাম আপনার হাতে কি খুব জোরে লাগছে, তাই না? ম্যাম ওইখানে এমন পরিস্থিতি ছিল যে জোরে দিয়ে ফেলছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আরে না, ঠিক আছে, ক্ষমা চাইতে হবে না। আচ্ছা যাই হোক, শোনো, এই নাও তোমাদের এই মাসের টাকা আর কিছু বোনাস। থাক, ধন্যবাদ দেওয়া লাগবে না। আর এই টাকাগুলো ওইখানে দিয়ে আসো। দের একটু বুঝিয়ে বলো, আমি একটু বেঁচে আছি, তাই ওদের সাথে দেখা করতে পারছি না। আচ্ছা ম্যাম, গুরু কি করবেন? শেষ করে দাও, ওকে বাঁচিয়ে রেখে লাভ নেই। আমি শিকদারের সব কিছু পেয়ে গেছি, আমি জানি ও কোথায় আছে। কোথায় ম্যাম? পরে বলবো। আচ্ছা শোনো, আমি কিছুদিনের জন্য ঢাকা যাব। কথাটা শেষ করতে না করতে নাবিলা রবির কাছ থেকে পিস্তলটা বের করে গুলি চালিয়ে দিল। মাহি ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। চোখ খুলে দেখে ওনাকে মেরে পিছনে তাকিয়ে দেখে দরজার পাশে রবি গুলি খেয়ে শুয়ে আছে, কপালে রক্ত বয়ে পড়ছে। ম্যাম ওকে কেন মারলেন? ও বিশ্বাসঘাতক। ও আমাদের কথা পাচার করে এখানে কান পেতে শুনে শিকদারকে বলে দেয়। যাই হোক, ওর লাশটা পুকুরে ফেলে দিয়েছ। আমার মাগুর মাছগুলো অনেকদিন ধরে মানুষের মাংস খায় না। আমি এখন আসছি। মাহি, রুমা, দিও নাবিলার হাত মুছে দিল। ঠিক আছে ম্যাম। নাবিলা বের হয়ে গেল। নাবিলার গোপন আস্তানাতে ক্যামেরা সেট করে রাখছে, সেইটা কেউ জানে না। নাবিলা যে একজন হ্যাকার সেটাই কেউ জানে না। সবার ফোন হ্যাক করে রেখেছে নাবিলা। ওর সব কলিগদের, অফিসের এইখানের সবার কে কী করছে সব জানে। নাবিলা গতকাল দেখছে ও শিকদারের সাথে কথা বলছে। প্রথম গুরুত্ব দেয়নি, পরে আস্তে আস্তে দেখলো না, ওর সব কথা বলে দেয়, তাই আজ শেষ করে দিল। আর শুরু হলো শিকদারের চেনা নাবিলা ওকে ধরে রেখেছে শুধু নাবিলাকে ধরার জন্য। নাবিলা বাসায় গিয়ে দেখে দরজা খোলা। নাবিলা বুঝতে পারলো না কি ব্যাপার, দরজা খোলা কেন। নাবিলা আস্তে আস্তে ভিতরে গিয়ে দেখে একটা ছেলে বসে আছে সোফায়, আর রেজিনা দাঁড়িয়ে চা বিস্কুট নিচ্ছে। নাবিলা যত কাছে যাচ্ছে নাবিলার বুকের ভিতর টুকটুক করে লাগানো। নাবিলা বুঝতে পারলো না কেন এমন হয়েছে। নাবিলা আর একটু এগোতে যাবে, তখনই পিছন থেকে রহিমা ভুয়া বলে উঠল, ম্যাম আপনি চলে আসছেন। নাবিলা পিছনে তাকিয়ে বলল, নাবিলা কণ্ঠ পেয়ে ছেলেটা ঘুরে তাকালো। তাকিয়ে দেখে পায়ের নিচ থেকে মুখের
দেখতে গিয়ে দেখে নাবিলা। নাবিলাও ছেলেটাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটা বসা থেকে উঠে এসেছে, নাবিলাকে জড়িয়ে ধরে বলল, নাবিলা, তুমি এখানে? তুমি জানো তোমাকে আমি 1 বছর ধরে কত খুঁজেছি? তোমার বাড়িতে এত সমস্যা হয়েছে, আমাকে বলতে পারো নাই? আমি তোমার পাশে থাকতাম না বুঝি? ওইভাবে শহর ছেড়ে চলে আসবে? নাবিলা আদিত্য জড়িয়ে ধরাতে কেঁপে উঠল। নাবিলার আদিত্য কথাগুলো শুনে চোখের পানি বের হতে লাগলো। নাবিলা আদিত্যকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, কি বলতাম তোমাকে? বললো এইটা বলতাম যে আমি আমার আপুর ওপরে রাগ করে চলে এসেছি, সৎমায়ের সাথে ঝগড়া করে চলে এসেছি নাকি? তুমি কি কখনো পেছনে ঘুরে দেখেছো তোমার আব্বু তোমাকে মেরে সুখে ছিল? একবার কি পেছনে ঘুরে দেখেছো পরে কি হয়েছে? তুমি শুধু নিজের কথা ভাবছো। নিজে তো সদমা হাত থেকে বেঁচে গেলে। একবার কি ভেবে দেখেছো তোমার আব্বুর দাদিমার সাথেও কি করতে পারে? তুমি কি জানো তুমি চলে আসার পরে তোমার আব্বু দাদিকে বাড়ি থেকে বের করে দিয়েছিল? তোমার দাদিমা তোমার আব্বু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। কি বলে? আব্বু দাদিমাকে বের করে দিয়েছে মানে? ওর এত বড় সাহস হয় যে আমার আব্বু দাদিমাকে বাড়ি থেকে বের করে দেয়? ওকে তো আমি... রাখ, বাদ দাও তো। আমার আব্বু দাদিমা এখন কোথায় আছে? আগে তো আমার কাছে ছিল, বাট এখন... কি এখন? পরে বলবো, এখন মাথা ঠান্ডা করো। যাও ফ্রেশ হয়ে নাও, তারপর বলি। আচ্ছা বুয়া, ওকে খেতে দিয়েছো? জি ম্যাম, ওনাকে চা বিস্কুট দিয়েছিলাম। আপনি কি ওনাকে চেনেন ম্যাম? আচ্ছা শোনো, আমার খুব ক্ষুধা লাগছে, তুমি আমাদের জন্য খাবার পারো? আচ্ছা ম্যাম। তুমিও যাও, ফ্রেশ হয়ে খেতে বসো। না, আমি খাবো না। ভাত খাইছো কি? আদিত্য কিছু বলল না, নিচের দিকে তাকিয়ে থাকলো। নাবিলা বুঝে গেল আদিত্য কিচ্ছু খায়নি। আমি কোনো কথা শুনতে চাই না, এক্ষুনি ফ্রেশ হয়ে খেতে আসো। রাহিমা, তুমি স্যারকে গেস্ট রুমে নিয়ে যাও। আচ্ছা ম্যাম, স্যার আপনি আমার সাথে আছেন। নাবিলা নিজের রুমে চলে গেল। আদিত্য ভুয়ার পিছন পিছন গেল, গিয়ে ফ্রেশ হয়ে নিল। নাবিলা ফ্রেশ হয়ে পিঙ্ক কালারের একটা টি শার্ট পরে নিচে চলে আসলো। আদিত্য সোফায় বসে আছে। নাবিলার দিকে চোখ যেতেই আদিত্যর চোখ আটকে যায়। আদিত্য ভাবতে লাগলো, বাহ, নাবিলা আগের থেকে আরও সুন্দরী হয়েছে। আগেই পুরো ক্লাসের ছেলেদের মাথা খারাপ হয়ে যেত, এখন যদি নাবিলাকে দেখে পাগল হয়ে যাবে একদম। আদিত্য কথাগুলো ভাবছিল। নাবিলা কখন ওর কাছে এসেছে খেয়াল করেনি। নাবিলা আদিত্যর সামনে হাত নাড়াতে লাগলো। আদিত্য কিছুই বলছে না। আদিত্যর এই অবস্থা দেখে ভুয়ার হাসতে শুরু করলো। নাবিলা রেগে গিয়ে আদিত্যকে হালকা ধাক্কা দিয়ে বলল, ওই আদিত্যকে কি দেখো এইভাবে? আদিত্য নাবিলার ধাক্কা খেয়ে বাস্তবে ফিরে আসে। কি হয়েছে, ধাক্কা দিয়েছো কেন? ওই এইভাবে কি দেখো? আগে আমাকে দেখো নাই নাকি? আদিত্য নাবিলার কথা শুনে লজ্জা পায়। লজ্জা মাখা মুখ নিয়ে বলল, না মানে আসলে তোমাকে অনেকদিন পর দেখেছি তো নিজেকে। কি নিজেকে? কিছু না। আচ্ছা চলো টেবিলে বসো। নাবিলা আর আদিত্য মিলে টেবিলে বসে খাবার খেতে লাগলো। নাবিলা এক লোকমা মুখে তুলতে যাবে, তখনই নাবিলা বলে উঠল, বুয়া তোমরা খেয়েছো? জি ম্যাম, আমরা খেয়েছি, আপনি খান। নাবিলা আর আদিত্য খাওয়া শুরু করে দিল। আদিত্য খাওয়ার ফাঁকে নাবিলার দিকে তাকাচ্ছে। নাবিলা বিষয়টা খেয়াল করলো, তাই নাবিলা বলল, তা তুমি এইখানে কি করো? চাকরির জন্য এসেছি। কিসের চাকরি? আর আমার বাসায়? রফিক স্যার আমাকে পাঠিয়েছেন, বলেছে তুমি নাকি সরকারি চাকরি দাও, তাই তোমার কাছে পাঠিয়েছে। কিন্তু তুমি যে নীলা তা জানতাম না। ও আচ্ছা, আমার এখন কার নাম নিলাম? আচ্ছা তোমার ইঞ্জিনিয়ার কি হলো? ভালো কেন, চাকরি পাই নাই তাই। কি, তুমি তো অনেক ভালো ছাত্র। তুমিও তো অনেক ভালো ছাত্র ছিলে, তাহলে? কি? কিছু না। আচ্ছা চিন্তা করো না, পেয়ে যাবে। এখন খাও তো। ও আব্বু আর দাদিমা কোথায় বলো তো, না চাইলে? আসলে কথাটা যে কিভাবে বলবো। আদিত্য কথাগুলো বলতে যাবে, তখনই নাবিলার ফোনে কল আসে। নাবিলা তাকিয়ে দেখে মাহি ফোন দিয়েছে। নাবিলা ফোনটা ধরল। বলো, কি জন্য ফোন দিয়েছো? ওই পাশে মাহি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মানে বুঝলাম না, কি হয়েছে? কি?
কথা শুনে নাবিলার মাথা থেকে আকাশ ভেঙে পড়ল। নাবিলা রেগে গিয়ে টেবিলের একটা থাপ্পড় দিল, সাথে সাথে সব খাবার পড়ে গেল। আদিত্যর ওপর নাবিলা রেগে আগুনের গোলার মতো চোখ দিয়ে বের হয়ে এসছে এমন মনে হয়েছে। চোখ লাল টুকটুকে হয়ে গেছে। আদিত্য নাবিলার এই রকম রাগ দেখে অনেকটা ভয় পেয়ে গেল। ভুয়ারা সবাই ভয় পেয়ে ফাঁকে চলে গেল। কিভাবে হলো? কি? আমি এখন আসছি। কথাটা বলে নাবিলা উপরে গিয়ে হাত ধুয়ে জ্যাকেট পরে নিয়ে বাইরে চলে এসেছে। বাইকটা বের করে নিয়ে যায়। বাইকটা স্পিডে চালাতে লাগলো। কয়েক মিনিটের মধ্যে গোপন আস্তানাতে চলে গেল। ভিতরে ঢুকে গর্জন করতে লাগলো। সবাই ছুটে আছে, নাবিলার সামনে এসেছে, হাজির হয়। রূপালী এসেছে, কিছু বলতে যাবে, রূপালীকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। রূপালী পেটে মারার কারণে রূপালীর মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। কেউ একবার সাহস পাচ্ছে না। নাবিলার ভয়ে মাহির সামনে আসতে নাবিলার মাহির গলা টিপে ধরে উপরে তুলে ফেলে। সত্যি করে বল, কে ওকে সাহায্য করছিস? এখন থেকে সাহায্য না করলে ও একা বের হতে পারতো না। বল, কে সাহায্য করেছিস? কথাগুলো গর্জন করে বলতে লাগলো। মাহিকে ফেলে দিল। ম্যাম, আমরা সত্যি জানি না ও কিভাবে পালালো, কিন্তু শাকিল স্যার আর রবি স্যার ওনার পেছনে পেছনে গেছে। নাবিলা রূপার কথাগুলো শুনে বলল, সবাই বের হও, এখান থেকে বের হও। গর্জন করে বলল। সবাই বের হলো। নাবিলা দরজা বন্ধ করে ঘড়ি দিয়ে ওকে ট্যাপ করলো। গুরু প্যান্টের পকেটে ভিতর ছোট্ট বোতাম আছে, যেইটাতে লোকেশন ট্যাপ করতে পারবে। নাবিলা ট্যাপ করে। নাবিলা ট্যাপ করে বুঝতে পারলো ও রেল লাইনের দিকে যাচ্ছে। নাবিলা আর দেরি না করে ঘর থেকে বের হয়। বাইকটা নিয়ে ফার্স্ট গিয়ার দিয়ে গাড়ি চালাতে লাগলো। 20 মিনিটের মধ্যে রেল লাইনের কাছে গেল। গিয়ে ধরলো শাকিল আর রবির বাইক আছে। নাবিলা আস্তে আস্তে গিয়ে একটা জায়গায় গিয়ে ঢেকে ধরলো। ধরে নাবিলা আবার পিছনে গাড়ি নিয়ে চলে গেল। 20 মিনিট পর রেল লাইন আবার আসলো। এসেছে, একটা টিকিট কাটলো। কেটে সিটটা দেখেই কাটলো। ওর সাথে গুরু সাথে পড়ে। কপাল ভালো, গুরু পরে টিকিট কাটছে। নাবিলা ট্রেনের ভিতর গিয়ে নাবিলা আগে ঘড়ি দিয়ে সিসি ক্যামেরা বন্ধ করে দিল, দিয়ে বসলো। বোরকা পরে বসে আছে। নাবিলা কিছুক্ষণ পরে দেখলো গুরু কার সাথে যেন কথা বলছে ফোনে। ভিতরে চলে আসলো। এসেছে, গুরু বসলো নাবিলার সামনে সিটে। নাবিলা আর গুরু একটা ক্যামেরায় পড়ছে। নাবিলা কিছু না বলে নিচের দিকে তাকিয়ে খবরের কাগজ পড়তে লাগলো। গুরু ব্যাগটা রেখে গায়ে হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করতে থাকলো। নাবিলা তাও কিছু বলছে না, মনে মনে বলল, ভালো করে রেস্ট নে, এটাই তোর শেষ রেস্ট নেওয়া হবে। কুত্তার বাচ্চা, তুই কি ভাবছিস আমি তোকে এত সহজে ছেড়ে দিব? আমি যাকে একবার ধরি তাকে এত সহজে ছাড়ি না। নাবিলা কথাগুলো ভাবছিল, তার মধ্যে ট্রেনটা ছেড়ে দিল। নাবিলার সাথে সাথে ফোনের সিমটা ফোন থেকে বের করতে লাগলো। কি ব্যাপার ম্যাম, ফোন সিম খুলছেন কেন? নাবিলা অন্যরকম কণ্ঠ নিয়ে বলল, জি ভাইজান, এই নাম্বারটা আমার দরকার নেই, তাই খুলেছি। আমি কি খুলে দেব? না, ধন্যবাদ লাগবে না। কিছু দূরে যাওয়ার পর নাবিলা দেখতে পেল সামনে নদী। তাই নাবিলা ওর হাতের ঘড়ির লাল বাটনে চাপ দিয়ে দিল। আর নদীর কাছে আসতে নাবিলা প্ল্যান করে নিল কিভাবে গুরুকে মারবে। নাবিলা যখনই দেখলো নদী এসে গেছে, তখনই নাবিলা সিমটা ঢিল দিয়ে ফেলে দিল। কি ব্যাপার, সিমটা ফেলে দিলেন কেন? মরা মানুষের সিম লাগে না, তাই ফেলে দিলাম। কি মানে? কি মারা মানুষ মানে? কে মারা গেছে? আমি মারা গেছি তাই সিম ফেলে দিলাম, এখন তুই মরবি। কথাটা বলে নাবিলা লাথি দিয়ে গুরুকে একদম জাতিয়ে ধরে বুকের উপরে পা দিয়ে বলল, কি রে, কি ভাবছিলি আমি তোকে ছেড়ে দিব এত তাড়াতাড়ি? খুব সহজ আমার কাছ থেকে পালানোর, তাই না? কে আপনি? আমাকে ছেড়ে দিন, আমার লাগছে কিন্তু। নাবিলা শয়তানি হাসি দিয়ে মুখের মুখোশ খুলে পড়ল। চিনতে পারছস আমাকে আমি কে? নাবিলাকে দেখে গুরু ভয় পেয়ে গেল। তোতলাতে তোতলাতে বলল, ম্যাম আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন। তোকে ছেড়ে দিব, তাও আবার শিকদারের লোককে? ম্যাম আমাকে ছেড়ে দিন, আমি আপনার হয়ে কাজ করব। তাই? আচ্ছা যা, ছেড়ে দিলাম, পালা। ওকে তাহলে 5। কথাটা বলেই মাথায় গুলি চালিয়ে দিল। গুলির শব্দ হলো না, কারণ নাবিলার সব পিস্তলে কোনো শব্দ নেই, সব নিঃশব্দ বানিয়ে নিয়েছে। নাবিলা আর একটা গুলি করে মাথার মধ্যে,
এইভাবে 3টা গুলি চালিয়ে দিয়ে লাথি দিয়ে ফেলে দিল নদীর মধ্যে। গুরু ব্যাগও ফেলে দিল আর শয়তানের মতো হাসতে লাগলো নাবিলা। হঠাৎ মনে পড়ল, এই আমি কি করছি? এইভাবে হাসলে কেউ বুঝে যাবে। যাই নিজের রুমে গিয়ে বসে থাকি। নাবিলা পিস্তলটা ঢিল দিয়ে ফেলে দিল, দিয়ে নিজের কামরায় চলে গেল। গিয়ে নাবিলা আবার আগের মতো মুখোশ পরে নিল। ঘড়িতে সবুজ বাটনটা চাপ দিয়ে ক্যামেরা চালু করে ভাবতে লাগলো। শাকিল কি না আমার সাথে বেইমানি করলো? ভাবতেও পারি নাই শাকিল আমার সাথে বেইমানি করবে। তাহলে চলেন দেখে আসি শাকিল কি করছে। নাবিলা যখন রেল লাইনে গিয়ে দেখে শাকিল গুরুর সাথে কথা বলছিল, নাবিলা একটু কাছে গিয়ে শুনতে পেল ওদের কথা। এমন ছিল, ধন্যবাদ আমাকে ওইখান থেকে ছাড়িয়ে দেওয়ার জন্য। আরে কি বলছেন কি? নিজেদের লোককে কি কেউ ধন্যবাদ দেয় নাকি? আপনি যার কাজ করেন আমিও তার কাজ করি। নীলের কাছে তো আমাকে শিকদার বস পাঠিয়েছে। আর হ্যাঁ, ওইখানে গিয়ে বসো। কে বলেন আমার এটা যেন বাড়িয়ে দেয়। টাকার উদ্দেশ্য বলল শাকিল। গুরু হেসে বলল, আপনাকে চিন্তা করতে হবে না, বসকে আমি বলে দেবনে। আপনি শুধু নীলা ম্যামের সব তথ্য পাঠিয়ে দিয়েন। সেটা বলে দিতে হবে না। আচ্ছা, এইভাবে যে কথা বলছো, রবি যদি চলে আসে? আরে ও আসবে না, ওকে অনেক দূর পাঠিয়েছি, ওই দিকে খুঁজছে। বেচারা গাধার মতো আমাকে খুঁজছে। আমি তো এইখানে 1 ঘন্টা পর চলে যাব, আমাকে সারাদিন খুঁজলেও পাবে না। আচ্ছা, তুমি কখনো বসের সাথে কথা বলো নাই? বলছি, বাট বাইরে ফোন দিয়ে বলেছি, আমার ফোন দিয়ে কখনো করি নাই। কথাটা শুনে নাবিলা আরো অবাক হয়ে যায়। নাবিলা ওইখানে আর দেরি না করে পিছনে গিয়ে শাকিলের বাইকের সাথে নাবিলার বানানো বোমের থেকে এইটা একটু বেশি মারাত্মক টাঙ্কির খোলার উপরে চাটকিরের নিচে লাগানো, যাতে বাঁচার কোনো সম্ভাবনা না থাকে। আগুনে যেন পুড়ে চাইও। এইবার নিজের বাইকটা নিয়ে বাহির রাস্তায় গিয়ে চারিদিকে ভালো করে দেখলো কেউ দেখছে কিনা। নাবিলা খেয়াল করে দেখলো কেউই এই দিকে তেমন খেয়াল করছে না। নাবিলা ওর বাইকের ফুল স্পিড চালিয়েছে। বাইকটা খাদের দিকে চালিয়ে দিয়ে নিচে লাফ দিয়ে নেমে পড়ে। নাবিলা জ্যাকেটটা খাদে ঢিল দেয়, জ্যাকেটটা একটা ডালের সাথে বেজে গেল। নাবিলা যেইটা চাইছিল। এখন নাবিলা ভালো করে দেখলো আছড়ে পড়ার দাগ বোঝা যাচ্ছে কিনা। দেখলো নাবিলা ছোট্ট একটা চাকু বের করে ওর হাতে কাটলো। কেটে বাইকের দাগের মধ্যে থেকে রক্ত ফেলতে লাগলো, যাতে সবাই বুঝতে পারে আমি শুদ্ধ খাদের মধ্যে চলে গিয়েছি। ওইখান থেকে 5 মিনিট হেঁটে গিয়ে একটা কোলে গিয়ে হাত ভালো করে ধুয়ে রুমাল দিয়ে বাঁধলো। বেঁধে একটা মার্কেটের ভিতরে ঢুকে একটা বোরখা কিনলো। কিনে পরে একটা সিএনজি নিয়ে রেল লাইনে যাই। তারপর কি হলো তা তো জানতে পারছেন। নাবিলা বসে আছে, হঠাৎ করে ফোন বেজে উঠলো। নাবিলা বুঝতে পারলো না কার ফোন বাজছে। নাবিলার তো সিম নেই, তাহলে কার ফোন বাজে? নাবিলা খুঁজতে গিয়ে দেখে উপর থেকে বাজছে। উপরে একটা মহিলা আছে, বয়স এই 50 হবে। মহিলাকে দেখে নাবিলা অনেকটা ভয় পেয়ে গেল, কিন্তু মহিলাটার কথা শুনে বুঝলো উনি কিছু শোনেন নাই, ঘুমিয়েছিলেন। মহিলাটা ফোনে কথা বলছিল। সেটা শুনে নাবিলা নিচের বুকে থুতু দিয়ে মনে মনে ভাবলো, উফ, বাঁচলাম, না হলে বেচার প্রাণটা নিতে হতো। আমি আবার নিজের প্রমাণ রাখি না। নাবিলা কথাগুলো ভাবছিল। মহিলাটা নিচে এসেছে, বসলো। মহিলাটিকে দেখে মনে হয়েছে এখনো ঘুম ছাড়েনি। নাবিলা মনে মনে ভাবতে লাগলো, বেচারি স্বামীর জন্য এত সুখের ঘুম হারাম করে দিল। মহিলাটা মিটি চোখ নিয়ে নাবিলার দিকে তাকিয়ে বলল, আপনি কোন রেল লাইন থেকে উঠেছেন? জি, আমি সিলেট থেকে উঠেছি। আচ্ছা, ঘুমের ওষুধ খাইছি তো, তাই আর খেয়াল করতে পারিনি। তোমার নাম কি মা? জি, আমার নাম নাবিলা। মাশাল্লাহ, অনেক সুন্দর নাম। তুমি কোথায় যাচ্ছ? জি, আমি ঢাকা যাচ্ছি। আপনি? আমিও ঢাকা যাচ্ছি। ও আচ্ছা। তুমি কি একাই নাকি সাথে কেউ আছে, মানে তোমার স্বামী? নাবিলা স্বামী কথা শুনে বিষম খেলো। কি হলো, বিষম খেলে কেন? না কিছু না, আমি একাই যাচ্ছি, আমার এখনো বিয়ে হয়নি। ও আচ্ছা। মহিলাটা কিছুক্ষণ কি যেন ভেবে বলল, আমার ছেলে একজন পুলিশ অফিসার। জানো, আমার ছেলেটা না
অনেক ভালো, শুধু ছেলের জন্য বলছি না, আমার ছেলের জন্য একটা পাত্র খুঁজছি। নাবিলা কথাটা শুনে মোটেও প্রস্তুত ছিল না। নাবিলা মনে মনে ভাবলো, আরে কি আজব, আপনার ছেলে পুলিশ হোক বা মহান লোক হোক, আমার কি তাতে? গাড়িতে একটা মেয়ে দেখলে নিজের বৌমা বানানোর ধান্দা করে, এটাও তাই করার চেষ্টা করছে। যত ইচ্ছে করতে থাক, আমি তো আর অন্য মেয়েদের মতো না যে আমাকে লোভ দেখাবে। নাবিলা মহিলাটার কথা শুধু শুনছে আর হ্যাঁ না বলছে। এইভাবে মহিলার সাথে কথা বলতে বলতে ঢাকা চলে আসলো। নাবিলা নেমে গেল স্টেশনে। হাঁটছিল, নাবিলার বুকের ভিতরে অন্যরকম অনুভূতি কাজ করছে। আজ 1 বছর পর নিচের শহরে এই অন্যরকম এক অনুভূতি নাবিলা নিচের শহরে নিঃশ্বাস নিতে লাগলো আর ভাবছিল, উফ, এই মহিলার জন্য সারা রাত ঘুম হয় নাই, সারা রাত বক বক করে যাচ্ছে। যাই হোক, মহিলাটি কিন্তু মজার মানুষ আর সাদাসিধে, কোনো গোড ফেস নাই। এখন যে এমন মানুষ আছে ওনাকে না দেখলে বিশ্বাসই হতো না। নাবিলা কথাগুলো ভাবতে ভাবতে একটা ফুচকাওয়ালার কাছে চলে গেল। গিয়ে ফুচকার লোভে সামলাতে পারলো না। যতই কিং হোক, বিজনেসম্যান হোক, নাবিলা তো একটা নারী, কিভাবে ফুচকার লোভ সামলাবে? তার উপরে পরিচিত দোকান, আর লোভ সামলাতে না পেরে ফুচকা কিনে খেতে লাগলো। হঠাৎ একটা কণ্ঠ পেয়ে নাবিলা পিছনে ঘুরে তাকিয়ে দেখে সাথী দৌড়ে এই দিকে আসছে। নাবিলা নিজেকে লুকানোর জন্য ফুচকাওয়ালাকে টাকা দিয়ে চলে যেতে নিল, তখনই জড়িয়ে ধরলো একটা ছোট্ট বাচ্চা আমার সামনে পালাচ্ছে। সাথী এসেছে, ছেলেটাকে ধরে নিয়ে গেল। নাবিলা অনেক ভয় পায়, সাথী ওকে চিনতে পারেনি। নাবিলা বুকে থুতু দেয়। উফ, বাঁচলাম, ও আমাকে চিনতে পারেনি। যাই তাড়াতাড়ি রিসেপশনে যাই। নাবিলা আসার আগে সবকিছু করে রেখে কোথায় যেতে হবে, আর নাবিলাকে আজ এখানে আগেই থেকে আসতে হতো। বাট এইভাবে যে আসবে সেইটা নাবিলা ভাবতে পারেনি। একদিনে নাবিলার ভালো হয়েছে, একদিকে এক ঢিলে 2টা পাখি মারা যাবে। এক মিনিস্টারের থেকে টাকা নিতে পারবে, আর এই উদ্দেশ্যে নিজের শহরে মানুষ অন্যজনকেও দেখতে পারবে, নিজের দাদিমা আব্বুকেও দেখতে পারবে। আপনারা নিশ্চয়ই ভাবছেন মিনিস্টারের থেকে কিসের টাকা? আসলে নাবিলা মিনিস্টারের ফোন, ল্যাপটপ হ্যাক করেছে। নাবিলার কাছে এখন মিনিস্টারের সব গোপন তথ্য আছে। নাবিলা যদি একবার তথ্যগুলো সবার সামনে প্রকাশ করে, তাহলে মিনিস্টার পর্ব ও যাবে, তার সাথে নিজে কখনো কাউকে মুখ দেখাতে পারবে না। মিনিস্টার অনেক মেয়েকে নষ্ট করেছে চাকরির কথা বলে, অনেক মেয়ের সম্মান নিয়েছে, এমনকি অনেক স্ত্রীকে তার স্বামী চাকরি দেওয়ার কথা বলে সম্মান নিয়েছে। গরিবদের টাকা মেরে নিয়েছে। গরিবদের জন্য সরকার যা দেয় সব উনি হাতিয়ে নেন, এমনকি উনি নিজের দেশকে বিক্রি করার ধান্দায় আছে। এই জন্য নাবিলা ওনাকে ব্ল্যাকমেল করেছে, যদি ওর কথা মতো না চলে তাহলে সব ফাঁস করে দেবে। ওনার আইডি হ্যাক করার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। নাবিলাকে দিনরাত না খেয়ে না ঘুমিয়ে ওনার ফোন আর ল্যাপটপ হ্যাক করেছে। নাবিলা রিসোর্টে গিয়ে, আমার একটা বুকিং ছিল নাবিলা চৌধুরী নামে। একটু অপেক্ষা করেন, আমি চেক করে দিচ্ছি। কিছুক্ষণ চেক করে নাবিলাকে ঘরে চাবি দিল। নাবিলা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিল। খাটের উপরে কিছুক্ষণ বসে থেকে রিসোর্টে গিয়ে একটা ফোন করলো। আমার টাকা লাগবে, আর কিছু জামা কাপড় আর ল্যাপটপ আনবে, ওকে? আর হ্যাঁ, আমি এখানে থাকতে পারবো যত তাড়াতাড়ি আমার জন্য ভালো ঘর দেখেন। আর হ্যাঁ, একটা গাড়ি পাঠিয়ে দেন, আমাকে বের হতে হবে। আচ্ছা, তুমি সব পেয়ে যাবে। নাবিলা কথাগুলো বলে চলে যায়। রুমে গিয়ে কিছুক্ষণ বসে থেকে শুয়ে শুয়ে ভাবতে লাগলো। উফ, দাদিমা, আপু যে এখন কোথায়? হাতের থেকে জানলামও না। কথাগুলো ভাবছিল, তখনই দরজার নকের শব্দ আসলো। নাবিলা বুঝতে পারলো সবকিছু চলে এসেছে। গিয়ে দরজা খুলে দিল। মুখোশ পরা মানুষটা ভিতরে ঢুকে বলল, ম্যাম, এইখানে সব আছে, আপনি যা যা চাইছিলেন। ধন্যবাদ। ও স্যারকে বলো আজকের মধ্যে আমার একটা রুম দেখতে, আমি এখানে থাকতে পারবো না। জি ম্যাম, সবাই আপনার জন্য রুম খুঁজছে। আর হ্যাঁ ম্যাম, সন্ধ্যার দিকে মিটিং আছে, স্যার আপনাকে ডাকছে। ঠিক আছে, আমি পৌঁছে যাব। আর আমি এখন বের হব, আমার জন্য গাড়ি পাঠাতে বলো। জি ম্যাম, গাড়ি রেডি আছে, আপনি বের হতে পারেন। এই নেন। মানুষটা চলে গেলে নাবিলা ড্রেস চেঞ্জ করে বের হলো গাড়ি নিয়ে। সারা শহর ঘুরতে লাগলো। হঠাৎ করে এক জায়গায় গিয়ে চোখ আটকে গেল নাবিলার। নাবিলা দেখতে পেল শিকদারের লোকের সাথে ফজলু স্যার কথা বলছে। কি নিয়ে যেন নাবিলা শোনার চেষ্টা করলো, বাট পাচ্ছে না। তাই নাবিলা ঘড়ির ভিতর থেকে মৌমাছি বের করে পাঠিয়ে দিয়ে দেখতে লাগলো আর শুনতে লাগলো কি বলছে। তোমরা যে মেয়ের ছবি দেখালে, ওর নাম নাবিলা। কি নাবিলা মানে? না, আপনার কথা ভুল হয়েছে, এটা নীলা ম্যাম। না, আমার কোনো ভুল হচ্ছে না, ও আমার কলেজের ছাত্রী, আমি ওকে খুব ভালো করে চিনি।
ওকে চিনতে আমার ভুল হবে না, আমি 100% গ্যারান্টি দিতে পারি। শিকদারের লোক শিকদারকে ফোন দিয়ে বলতে লাগলো, বস, ফজল স্যারকে দেখলাম, উনিই তো বলছে এটা নিলাম আমরা নাবিলা। নাবিলা মানে? ও হ্যাঁ, আমার মনে পড়েছে। ও যখন আমাকে প্রথম পরিচয় দেয় তখন নাবিলা বলেছিল। আচ্ছা শোনো, ওনাকে বলো নাবিলার ফ্যামিলি কোথায় আছে। ঠিক আছে বস, আমি তাহলে রাখছি। কথাগুলো বলে ফোন কেটে দিল নাবিলা। শুধু শিকদারের লোকের কথা শুনে বুঝতে পারলো ওর ব্যাপারে কথা বলছে। আবার নাবিলা শুনতে লাগলো, আচ্ছা ওনার বাড়ি কোথায় আর ওনার ফ্যামিলির খবর দিতে পারবেন? ওর বাড়িতে এখন ওর সৎ মামা ছাড়া আর কেউ থাকে না। আমি শুনতে পাইছিলাম নাবিলা যেদিন ঘর ছেড়ে চলে যায় সেদিনকে ওর আব্বু দাদিমাকে ঘর থেকে বের করে দেয়। ওর সৎ মা, এখন নাকি ওর সৎ মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এইটুকু আমি জানি, আর কিছু। আচ্ছা। কথাগুলো বলে শিকদারের লোক চলে গেল। ফজলু স্যার নাবিলার সামনে দিয়ে চলে গেল। নাবিলা ফজলু স্যারকে ফলো করলো, করে যেই ফাঁকা জায়গায় পেল সাথে সাথে রোডের সাথে পিছে ফেলো নাবিলা। ফজলু স্যারকে খুন করে ওইখান থেকে চলে গেল। গিয়ে নাবিলা জঙ্গলের ভিতরে গাড়ি নিয়ে গেল। রাতও হয়ে গেছে, ঘুটঘুটে অন্ধকার। জঙ্গলের মধ্যে নাবিলা আর একটু নিয়ে গিয়ে নদীর থেকে পানি নিয়ে এসেছে, ভালো করে গাড়ি ধুয়ে নিল। নিয়ে যেই বের হতে আসবে নাবিলা হঠাৎ করে কিছু মানুষের হাসি আর মেয়ে মানুষের চিৎকার শুনতে পেল। নাবিলা বুঝতে পারছে না কোথায় থেকে আসছে, তাই নাবিলা গাড়িটা রোডের কাছে নিয়ে গিয়ে ফোনের আলো দিয়ে জঙ্গলের ভিতরে ঢোকে। বেশ কিছু দূরে গিয়ে দেখে একটা পুরো বাড়ি। নাবিলা আরও কাছে যেতে দেখে একটা মহিলাকে ছেঁচড়ে টেনে নিয়ে যাচ্ছে। নাবিলা একটা ডাল ভাঙিয়ে নিল, নিয়ে আস্তে আস্তে ওই বাড়ির দেওয়ালের কাছে লুকিয়ে দেখতে লাগলো কয়জন আছে এখানে। নাবিলা ভালো করে দেখলো এইখানে 2 জন লোক আছে। নাবিলা আরও দেখলো মহিলাকে চেয়ারে বেঁধে থাপ্পড় মারছে আর একটা পিচ্চি মেয়ে কাঁদছে। নাবিলার খুব রাগ হতে লাগলো। রাগ কন্ট্রোল করতে না পেরে সোজা গিয়ে একটাকে লাথি দিয়ে একটাকে ফেলে দিল, আরেকটাকে লাঠি দিয়ে বাড়ি মেরে ফেলে দিল। ছেলেগুলো তাকিয়ে দেখে একটা মেয়ে তাদেরকে মারছে। ছেলেগুলো ওঠে, ওই কে তুই? আমাদের সাথে পাঙ্গা নিবি না। আমি তোদের জম। নাবিলা ওদেরকে মারতে লাগলো, পেটে ঘুষি দিল, আরেকটাকে লাঠি দিয়ে বাড়ি দিল। ঘুষি দিয়ে যাকে ফেলে দেয় সেইটা উঠে নাবিলাকে পিছন থেকে বাড়ি মারে। নাবিলা চিৎকার করে মাটিতে পড়ে যায়। নাবিলা চোখ খুলে রাখতে পারছিল না, তার উপরে আরেকটা বাড়ি মারে, যেটাতে নাবিলা অবস্থা খারাপ হতে লাগে। নাবিলা হাতে জোর পাচ্ছিল না। নাবিলা অনেক কষ্ট করে বিপদের ইঙ্গিত দিতে গিয়ে দিতে পারল না, তার আগে জ্ঞান হারিয়ে ফেলে। চেয়ারে বাঁধা মহিলার মুখ দেখা যায়নি, চুল দিয়ে মুখ ঢেকে দিচ্ছে আর উপরে মুখ বেঁধে রাখছে। কিছুই করতে পারছে না, শুধু কাঁদছে আর মনে মনে ভাবছে। মানুষগুলো খিলখিল করে হাসতে লাগলো আর বলতে লাগলো, শালি এসছিল হিরোগিরি দেখাতে, এখন বোঝ কেমন লাগে আমাদের সাথে পাঙ্গা নিবি, তাই না? কথাটা বলে নাবিলার হাতে পাড়া দেয়, যেটাতে নাবিলার বিপদের ইঙ্গিত চলে যায় পুলিশের কাছে। এইটা ওরা বুঝতে পারেনি। ও না নাবিলাকে আর ওই মহিলাকে আর পিচ্চি মেয়েটাকে নিয়ে যাই ঘরে বন্ধ করার জন্য। নাবিলার চুলগুলো খোলা ছিল, যার কারণে নাবিলার আব্বুর মুখের উপরে নাবিলার চুল পড়ে। নাবিলার আব্বু চোখ খুলে দেখে একটা মেয়েকে চেয়ারের সাথে বেঁধে রাখছে। মেয়েটার মুখ ভালো করে দেখতে পেল না, মুখে চুল দিয়ে ঢাকা ছিল। নাবিলার আব্বু মনে মনে ভাবলো, কে এই মেয়ে? আমার কেন মনে হয়েছে এই মেয়েটা আমার কাছের কেউ। এই মেয়েটাকে কেন ধরে আনছো? হিরোগিরি দেখাতে এসেছিল, তাই ধরে রাখছি। ওই কুত্তার বাচ্চারা, ওই মেয়েটার কি দোষ করেছে? ওকে ছেড়ে দে বলছি। আপনার কথা মতো কাজ করতে হবে নাকি আমাদের? বেশি কথা বলে মার একটা মাটিতে পড়বে না, চুপ করে থাক। লোকগুলোই যেই দরজা খুলে বাইরে যাবে তখনই একটা লাথি খেয়ে মাটিতে পড়ল। লোকটা দেখার জন্য উপরে তাকিয়ে দেখে পুলিশ বাহিনী চলে এসেছে। আদিত্য এদেরকে মেরে থানায় পাঠিয়ে দিল, আর নাবিলা আর ওর সৎ মা আব্বু দাদিমাকে নিয়ে বাড়িতে আসলো। নাবিলা চোখ খুলতে গিয়ে খুলতে পারছিল না, মাথায় ব্যথা পাচ্ছিল। তাও জোর করে চোখ খুলে দেখে নাবিলা একটা রুমের মধ্যে শুয়ে আছে, আর মানুষের কথার ধ্বনি ওর কানে আসতে লাগলো। নাবিলা লাফ দিয়ে উঠে দেখে ওর চোখের সামনে আদিত্য, ওর দাদিমা, আব্বু, সৎ মা। নাবিলাকে জ্ঞান ফিরতে দেখে সবাই খুশি হয়ে নাবিলাকে জড়িয়ে ধরে বলে ওঠে, দাদু ভাই, তুমি এমন ঠিক আছো তো? অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। দাদিমা, তোমরা সবাই কেমন আছো?
আপু তোমরা এখানে কি করে? আর আদিত্য, তুমি তো সিলেটে ছিলে, এখানে কি করে? আমি কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, মাথায় প্রেসার দিও না। আমি তোমাকে একেবারে প্রথম থেকে বলছি, নাবিলা, আমি একজন পুলিশ অফিসার। আর আমি তোমার কাছে আমি চাকরির জন্য যাই নাই, আমি রাফিক স্যারের কথাতে যাই। স্যার বলেছিল তোমাকে হেল্প করতে চাইলে তুমি নেবে না, তাই আমাকে ছদ্মবেশী হিসাবে যেতে বলে। কিন্তু ওইখানে গিয়ে তোমার ছবি দেখে আমি অনেকটা অবাক হয়ে যাই। আমি বিশ্বাস করতে পারছিলাম না সিআইডি অফিসার নীলা তুমি। পরে স্যারকে ফোন দিই, স্যার আমাকে সব খুলে বলে তুমি শিকদারের থেকে সিআইডি অফিসার থেকে বাঁচাও। তারপর ওনারা তোমার ফাইটিং মানুষকে সাহায্য করা দেখে তোমাকে সিআইডি চাকরি দেয়। তুমি অনেক সাহসী, পুরস্কার পাও। পরে তুমি একজন সিআইডি অফিসার বানাবে যদি তুমি খিদ্দারকে ধরতে পারো, মৃত্যু কিংবা জীবিত। ও জন্য হাজার মানুষ নষ্ট হয়ে গেছে। শিকদা অনেক মানুষকে মেরে ফেলেছে শুধুমাত্র প্রমাণের জন্য, ওকে ধরতে পারে নাই। তাই স্যার তোমাকে সব দায়িত্ব দিয়েছে। আর আমি তোমার মৃত্যুর খবর শুনে কত ভয় পেয়ে গেছিলাম জানো? আমাকে যদি রফিক স্যার না বলতো তাহলে আমার কি হতো? আমি যখন শুনতে পাইছি তুমি বেঁচে আছো, সাথে সাথে হেলিকপ্টার ঢাকা থেকে চলে আসছি। আর সিলেট থেকে এসেছে দেখি তুমি বিপদের ইঙ্গিত দিয়েছ। আমাকে রফিক সাহেব পাঠায়। আমরা সবাই সেইখানে গিয়ে পুরো কথা বলতে লাগলো। নাবিলা কথা শুনে অবাক হয়ে যায়। তাহলে ওরাই সব মামার লোকজন ছিল আর তোমাদের ধরে রাখছিল? ওকে তো আমি কিছু করতে হবে না, পুলিশ ধরেছে ওনাদের সবাইকে। তা আমার প্রিয় বাবার বউ এখানে কেন? আজ আপনাকে বাড়ি থেকে বের করে কেন দিল? আর আমার বাবা আপনি বা এখানে কেন? নিজের বাড়ি থেকে বের করে দিয়েছে, এত ভালোবাসা কই গেল? নাবিলার আব্বু কথাটা শুনে মাথা নিচু করে রাখলো। সৎ মা নাবিলার পা ধরে কাঁদতে কাঁদতে বলল, নাবিলা মা, আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। আমি তখন বুঝতে পারি নাই আমার ভাই আমার সংসারটা ভেঙে দিতে চাইছে। ও তাই? আপনি কি ছোট খুকি নাকি যে বুঝতে পারেনি? আপনার পা ছাড়েন। দাদিমা, তুমি আমার সাথে থাকলে চলে আসো। আর ওনাদের এখন বাড়ি ফিরে পেয়ে গেছে, এখন ওনারা নিজের বাড়ি গিয়ে থাকবেন। তুমি আমার সাথে থাকবে, আসবে নাকি ছেলের সাথে থাকবে? নাবিলা, আমি জানি দাদু ভাই তোমার রাগ হওয়ার কথা, কিন্তু বিশ্বাস করো দাদু ভাই, ও না অনেক শাস্তি পেয়েছে। আর শাস্তি দিস না ওদের প্লিজ। আমি ওদের হয়ে তোর কাছে ক্ষমা চাইছি। ছি ছি দাদিমা, এটা তুমি কি করছো? প্লিজ আমাকে এইভাবে পাপী বানিও না। যে হাত দিয়ে আমাকে বড় করেছো সেই হাত দিয়ে আজ ক্ষমা চেয়ে আমাকে ছোট করে দিও না দাদিমা। আমি তোমাকে ছোট করতে চাই নাই দাদু ভাই, আমি আমার ছেলের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ দাদিমা। আমাকে ক্ষমা করে দে মা, আমার সেদিন মাথা ঠিক ছিল না, আর আগের বছর তোকে একটা থাপ্পড় দিয়েছিলাম, তাই বলে তুই এভাবে রাগ করে বাড়ি ছেলে চলে আসবি? আমায় ক্ষমা করে দে। নাবিলার আব্বু নাবিলার পায়ে হাত দিতে যাবে, তখনই নাবিলা ওর আব্বুর হাত ধরে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, আপু, তুমি কি আমার অভিমানটাও বোঝো না? আমি কি করে তোমার উপরে রাগ করে থাকবো আপু? আমি যে তোমাকে দাদিমাকে অনেক ভালোবাসি। আম্মু মারা যাওয়ার পর তুমি দাদিমা আমাকে বড় করেছো, আমি কি করে তোমাদের উপরে রাগ করে থাকবো বলো? আমাকে তোমরা ক্ষমা করে দাও আপু, আমার জন্য তোমাদের এত কষ্ট সহ্য করতে হয়েছে। নাবিলা আব্বু নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, না মা, এটা আমাদের হওয়ার দরকার ছিল। আমাদের পাপের ফল আমরা পেয়ে গেছি, এতে তোর কোনো দোষ নেই। না আপু, কিসের পাপ? তোমরা কোনো পাপ করো নাই। নাবিলা আর ওর আব্বু জড়িয়ে ধরে কাঁদছিল। নাবিলা তাকিয়ে দেখে ওর সৎমা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। নাবিলা ওর আব্বুকে জড়িয়ে দৌড় দিয়ে ওর সৎমাকে জড়িয়ে ধরে বলল, নাবিলার মুখ থেকে আম্মু ডাক শুনে নাবিলার সৎমার বুকের ভিতরটা ভরে গেল। নাবিলার সৎমা খুশিতে জোরে কেঁদে দিল।
নাবিলা ওর সৎমাকে ঘুরিয়ে সামনের দিকে গড়িয়ে মুখ তুলে চোখ মুছে দিতে বলল, আম্মু, আমাকে ক্ষমা করে দাও। তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, এমনকি গায়েও হাত দিয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নাবিলার সৎমা নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, না মা, এভাবে বলিস না। আমাকে তুই ক্ষমা করে দে মা। আমি তোকে অনেক জ্বালাইছি মা, প্লিজ আমাকে ক্ষমা করে দে। ক্ষমা আমি করতে পারি একটা শর্তে। কি শর্ত বল, আমি সব মানতে রাজি আছি। আমার কপালে চুমে দাও, তাহলে ক্ষমা করে দিব। নাবিলা কথা শুনে সবাই হাসতে লাগলো, এমনকি নাবিলা খিলখিল করে হাসতে লাগলো। আদিত্য হাসা থামিয়ে দিয়ে হাঁ করে নাবিলার দিকে তাকিয়ে মনে মনে বলল, বাহ, এত সুন্দরভাবে কেউ হাসতে পারে, নাবিলাকে না দেখলে জানতাম না। নাবিলার কথা শুনে নাবিলার সৎ মা নাবিলা সারা মুখে চুমু খেতে লাগলো। কি হলো, কাঁদছো কেন আম্মু? কই কাঁদছি, এটা তো আনন্দের কান্না। কি আনন্দের আবার কান্না আছে নাকি? আচ্ছা যাই হোক, আমাকে এখন বের হতে হবে। বাই। বের হবি মানে কই যাবি? কাজ আছে আব্বু। কিসের কাজ? মিটিং অফ হয়েছে, আগামীকাল করো, এখন ঘুমাও তো। আর যদি হোটেলে যাইতেই চাও তাহলে শোনো, সব কিছু মিটে দিয়েছে, তোমাকে যেতে হবে না। আর স্যার জানে। না, আমাকে এখানে থাকা যাবে না। আমি জানি, বাট নাবিলা সেখানে, তোমার কোনো বিপদ হবে না, বুঝতে পারছো? আমার জন্য আমি ভাবছিলাম, আমি আমার ফ্যামিলির কথা ভাবছি। আমি চাই না আমার জন্য আমার মা, বাবা, দাদিমা তুমি বিপদে পড়ে। মানে কি? নাবিলা কিছু বলতে যাবে তখনই নাবিলা আব্বু বলতে লাগলো, তোমাকে কোথাও যেতে দেব না, তুমি আমাদের সাথে থাকবে, যা হলে হবে। আপু, এখন তোমরা আমাকে চাইলে আটকে রাখতে পারবে না আপু। যখন আটকানোর কথা ছিল তখন আটকানোই আপু। নাবিলার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। নাবিলার কথা সবার মাথার উপর দিয়ে চলে যায়। আদিত্য ভাবতে লাগলো, এই কথাটার মানে কি? যখন আটকানোর কথা ছিল তখন আটকাওনি, মানে কি? কেন আটকানো যাবে না? নাবিলা ওর আব্বুকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে মনে মনে বলতে লাগলো, আপু, আমি যে চাইলে আর তোমাদের কাছে ফিরতে পারবো না। আমি একজন বড় মাপের হ্যাকার কিং। আমার সাথে হাজার মানুষের শত্রুতা আছে। আমার কখন কিভাবে আমি নিজেও জানি না আপু। আমার যখন তখন মৃত্যু হতে পারে আপু। আমি চাই না আমার জন্য তোমাদের কিছু হোক। তাই আমার যত তাড়াতাড়ি পারি আমি তোমাদের থেকে দূরে চলে যাব। জানো আপু, আমি কার ক্ষতি করতে চাই না, কিন্তু এমন মানুষ আছে যারা গরিবের জীবন নিয়ে খেলে। আমি তাদেরকেই শাস্তি দিই আপু। নাবিলা কথাগুলো মনে বলতে লাগলো আর চোখে পানি ফেলতে লাগলো। নাবিলা আব্বু টের পেল তার মেয়ে কাঁদছে। নাবিলার আব্বু নিজের থেকে নাবিলাকে ছাড়িয়ে নিয়ে বলল, কাঁদছিস কেন মা? কি হয়েছে বল না, কেন আমাদের সাথে থাকতে পারবি না? নাবিলা কথাগুলোর জন্য বলল, দূর আপু, কাঁদছি কি সাধে নাকি? আচ্ছা তুমি একটা কথা বলো তো, আমাকে এখন তুমি কিভাবে আটকাবে? আমার বিয়ে হলে কি তোমার কাছে থাকবো নাকি শ্বশুর বাড়ি যাবো? নাবিলার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। নাবিলার লজ্জা মাখা মুখ নিয়ে ওর আব্বুর বুকে মুখ লুকালো। নাবিলার কথা শুনে সবাই একসাথে হেসে দিল। ও আচ্ছা, এই ব্যাপার, তাই বল। আমি তো ভাবলাম কি না কি। তা আমার দাদু ভাই তাহলে বিয়ের কথা বললো, তা দাদু ভাই কি পছন্দের কেউ আছে নাকি? নাবিলার হ্যাঁ কথাটা শুনে আদিত্য মন খারাপ করলো, করে নিচের দিকে তাকিয়ে রইল। কে সেই ছেলে আমাদের সাথে দেখা করা? হ্যাঁ মানে নাই আপু, তোমরা যার সাথে দিবে আমি তাকেই চোখ বন্ধ করে বিয়ে করব। নাবিলার কথা শুনে আদিত্য মনে হয় প্রাণ ফিরে পেল। নাবিলার দাদিমা বলল, আমাদের পাত্র ঠিক করা আছে, এখন আপনার দুইজন যখন বলবেন আমরা তখনই বিয়ে দিয়ে দেবো। কথাটা শুনে নাবিলা অবাক হয়ে যায়। আদিত্য লজ্জা পেল। নাবিলা মনে মনে ভাবল, উফ, একটা থেকে বাঁচতে গিয়ে এখন আর একটা ঝামেলে পড়লাম। তোর পাল ভালোই লাগছে না। কি আদিত্য কি বললো, কবে বিয়ে দেব? আপনারা যেই দিন বলবে সেই দিন। মানে কি? কে সেই পাত্র? নাবিলা বুঝতে পারলো না
নাবিলা ঘড়ির দিকে তাকিয়ে দেখে মিনিস্টারের অসহায় সময় হয়ে গেছে। আচ্ছা, আমাকে এখান থেকে যেতে হবে। বাই বাই। নাবিলা কাউকে কথা বলার সুযোগ না দিয়ে তিনজনকে চুমু খেয়ে সামনে থেকে নাবিলার ব্যাগ আর ল্যাপটপটা নিয়ে বাইরে চলে আসলো। নাবিলা 10 মিনিট হাঁটার পর নাবিলা একটা রিক্সা নিয়ে ক্লাবে গেল। মুখোশ পরে নিল, ঢুকে দেখতে পেল মিনিস্টার বসে আছে, সাথে একটা ব্যাগ। নাবিলা ভালো করে তাকিয়ে দেখলো মিনিস্টারের লোক আছে, ইশারা করছে। নাবিলা ওইখান থেকে বের হয়ে নাবিলা লোকাল ফোন থেকে মিনিস্টারকে ফোন দিয়ে বলল, হ্যালো, আমি যেখানে বলছি সেইখানে টাকা দিয়ে চলে যান, না হলে কিন্তু। থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। আপনি বলেন, আমি পাঠিয়ে দিচ্ছি। 019938 এই নাম্বারে টাকাগুলো পাঠিয়ে দিন। এইটা তো গরিবদের জন্য। যেটা বলছি সেটাই করেন। ওকে। নাবিলা ওইখান থেকে চলে আসলো। এসেছে নাবিলা ছদ্মবেশ ধরে নাবিলা সেই পুরনো বাড়িতে গেল একটা ল্যাপটপ নিয়ে গিয়ে নাবিলা সেই বন্ধ ঘরে গিয়ে ঘড়িটা ঠিক করতে লাগলো। পাড়া দেওয়ার কারণে নাবিলার ঘড়ি একটু ডিস্টার্ব করছে, তাই ঘড়িটা ঠিক করতে লাগলো। নাবিলার এখন একটা ঘড়িটা টাইট করতে হবে, না হলে সাপোর্ট করবে না। নাবিলা টাইট পাওয়ার জন্য লোহার টুকরো খুঁজতে লাগলো, নাবিলা পেল না। এইখানে শুধু প্লাস্টিকের জিনিস। নাবিলা বুঝতে পারছে না কি করবে। নাবিলা উপায় না পেয়ে খোঁয়ার আগা দিয়ে টাইট দেওয়ার চেষ্টা করলো। একটু আটকিয়েছে, কিন্তু অ্যাপ কাজ করছে, বাকিগুলো করছে না। ওহ, যাই হোক, কিছু তো কাজ করেছে। পরে ভালো করে টাইট দিলেই হবে। এখন আগে দেখি টাকা পাইছে কিনা। নাবিলা ল্যাপটপ ভিতরে গিয়ে সব কিছু দেখতে লাগলো, বাট নেটওয়ার্কের প্রবলেম হয়েছে, ঠিকমতো কাজ করাতে পারছে না। অনেক কষ্টে নাবিলা কাজগুলো করলো, সব কিছু সেট করে দিল। সারা রাত কাজ করে সকালে নাবিলা ঘুম আসলো। নাবিলা ঘুমিয়ে পড়ে হঠাৎ ঘুম ভাঙে দেখে অনেক বেলা হয়ে গেছে। নাবিলা ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বেজে গেছে। নাবিলার ক্ষুধা লাগছে, ব্যাগ থেকে পানি বের করে খেয়ে নাবিলা বোরকাটা পরে মাটি খুঁড়ে ব্যাগ আর ওর জিনিসপত্র রেখে দিয়ে জঙ্গলের ভিতর থেকে বের হয়ে সোজা হোটেলে গিয়ে খাবার খেতে লাগলো। নাবিলা শুনতে পেল সবাই বলা বলি করছে, ফজলু স্যার অনেক ভালো মানুষ ছিল, কে যে তাকে এইভাবে মারলো। আমার তো মনে হয় ওনাকে কেউ খুন করেছে। পুলিশ যাই বলুক, আমার পুরো বিশ্বাস মেরে ফেলছে। অন্য আরেকজন বলল, তুমি কি তুমি কি করে এত গ্যারান্টি দিচ্ছ যে ওনাকে মেরে ফেলছে? দেখো, এত কথা বলে আমাদের লাভ নাই। পুলিশ ভালো জানে কে কি করছে। নাবিলা মনে মনে বলতে লাগলো, ফজল স্যার ভালো মানুষ, উনি যে কি সেইটা আমি জানি। শিকদারের চামচাও একটা। আর আপনি ঠিকই বলেছেন, আসলে কেউ মারছে, আর সে আর কেউ না, আমি। এইদিকে পুরো সিলেট ছড়িয়ে গেছে যে বিজনেসম্যান নীলা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। পুলিশ তদন্ত করছে, আর এই খবরটা শিকদারের কানে চাই। ওরা সবাই নীলার মারা যাওয়ার কথা শুনে পার্টি দিচ্ছে আজ রাতে, কিন্তু শিকদার এখনো শিওর না যে নাবিলা মারা গেছে। শিকদারের মনের ভিতরে এখনো খুঁতখুঁতানি আছে। শিকদারকে এইভাবে ভাবতে থেকে শিকদারের লোক বলল, কি হয়েছে বস, আজ খুশির দিন, কিন্তু আপনার খুশি না কেন? আমি খুশি হতে পারছি না ইয়ামিন, আমার কোনো জানি না, মনে হচ্ছে নীলা বেঁচে আছে। কীভাবে হয় বস, ও খাদে পড়ে গেছে, বেঁচে থাকার কোনো কথা হয় না। আপনি জানেন তো, খাদে পড়লে কেউ আর প্রয়োজনে তো বেঁচে আসে নাই। আমি জানি একটা কথা ভাবছো কি, আমাদের লোকগুলো এখনও আসে নাই। এখন 12টা বেজে গেছে, সে কখন রওনা দিয়েছে, এখনও আসে নাই। এখন কি শাকিল মারা গেছে বাইকে, এটা কেমন না বস? শাকিল তো মারা গেছে ওর বাইকে ব্লাস্ট হওয়ার কারণে, এটাতে সন্দেহ করার কি আছে বস? এত ভাববেন না তো, আজকে তারে পার্টি, তাই মজা করে চিল, সুচিল। ওকে বস। শিকদার মুচকে হাসলো। শিকদারের লোক চলে গেল। পার্টির আয়োজন করতে হবে, সেটার ব্যবস্থা করতে গেলে কিন্তু শিকদার এখনো ভেবে যাচ্ছে। আর ওইদিকে নাবিলা দেখতে পেল এই রেস্টুরেন্টের ভিতরে শিকদারের লোক এসেছে, যেটা নাবিলার মারার চেষ্টা করছিল। নাবিলা অনেকটা ভয় পেয়ে যায়। নাবিলা ভালো করে মুখোশ পরে নিয়ে খেতে লাগলো। মুখোশের ভিতরে আর আড়াই চোখে শিকদারের লোকের দিকে তাকিয়ে দেখতে লাগলো। শিকদারের লোক কি বলছে সেটা শোনার চেষ্টা করলো, কিন্তু পেল না। এখন যে
একটু ঘড়ি ব্যবহার করবে, কিন্তু সেই সাপোর্টারটা বন্ধ হয়ে আছে। নাবিলা বসে থেকে খেতে লাগলো। ও চলে যাওয়ার পর নাবিলা রেস্টুরেন্টের রিসোর্টের কাছে গিয়ে বলল, পার্টি আছে, তাই আমাদের থেকে সব কিছু অর্ডার করেছে, আর বিল হয়েছে 1800 টাকা হয়েছে। এত টাকা? ভাই, আমার কাছে তো এত টাকা নেই, আমি পরে এসে দিয়ে যাব। কি, টাকা নাই? তাহলে এখানে খেতে এসেছো কেন? আমার খুব ক্ষুধা লাগছিল তাই। আচ্ছা, আপনাদের তো খাবার ওনাদের কাছে পৌঁছতে হবে, তাহলে আমি কাজ করে দিব, তাহলে তো হয়। রিসেপশনের লোকটা কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, ওকে, কিন্তু তুমি ঠিক মতো কাজ করতে পারবে তো? ভাইয়া। তাহলে 1টার দিকে ওদের সাথে চলে যাবে। এখন ওদের সাথে সবকিছু গুছিয়ে নাও, ওকে? আচ্ছা। লোকটা অটবুকদের ডেকে নাবিলার সাথে পরিচয় করিয়ে দিল। নাবিলা ওদের সাথে সবকিছু গুছিয়ে নিল। তারপর কাজের ফাঁকে নাবিলা একটা দোকানে গিয়ে লাইট টাইট করা জিনিসটা কিনে নিল। জঙ্গলে গিয়ে যা যা লাগবে সব নিল, সব কিছু ঠিক করে নিল। ঘড়িটা টাইট দিয়ে নিল, সব প্যান্টের পকেটের মধ্যে নিল। সব কিছু ছোট ছোট জিনিস, তাই পকেটে নিল, কিন্তু অনেক সাবধানে নিল, না হলে আবার বোম বাস্ট হয়ে যেতে পারে। নাবিলা আবার ব্যাগটা মাটির ভিতরে রেখে তাড়াতাড়ি করে রেস্টুরেন্টের গাড়িতে গিয়ে বসলো। ওই তো একটু পানি খেতে গিয়েছিলাম। গাড়ি ছেড়ে দিল, শিকদারের গোডাউনে পৌঁছে গেল। গিয়ে নাবিলা ভালো করে দেখতে লাগলো, আর আর্টবুকের ড্রেস পরে নিল বোরকার উপরে। সবাই নামলো। নাবিলা নেমে ওদের সাথে ঢুকে পড়লো। পরে সব কিছু গোছাতে লাগলো। নাবিলার কাজের ফাঁকে ফাঁকে ছোট বোমগুলো লাগিয়ে দিতে লাগলো, আর খুঁজতে লাগলো শিকদারকে। কোথাও খুঁজে পেল না। ওই যাও, বিয়ার নিয়ে আসো আমাদের জন্য। নাবিলা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক দিল। নাবিলা গিয়ে বিয়ার নিয়ে বিয়ারের ভিতরে ঘুমের ওষুধ মিশিয়ে দিল। ভালো করে ছাঁকিয়ে ওদের দিতে লাগলো। নাবিলা এক এক করে সবাইকে সাফ করতে লাগলো। হঠাৎ নাবিলাকে একজন ডাক দিয়ে বলল, ওই মেয়ে, আর একটা বিয়ারের বোতল নিয়ে আসো তো। নাবিলা বিয়ারের বোতল আনতে গেল, গিয়েও ভাবতে লাগলো, কি ব্যাপার, শিকদারকে তো দেখতে পাচ্ছি না। 5টা বেজে গেছে, এখনো তো ওকে দেখতে পেলাম না। আর আর 1 ঘন্টা পর ওরা সবাই ঘুমিয়ে পড়বে। এখন যদি ওকে না পাই, তাহলে তো ওদের মারতে পারবো না। নাবিলা বিয়ারের বোতল নিল, ওইটাতে কিছু মেশাতে পারলো না। নাবিলা ছেলেটাকে খেয়াল করলো, বিয়ার নিয়ে ফাঁকে চলে যাচ্ছে। নাবিলা ছেলেটাকে ফলো করতে লাগলো। অনেক দূর গিয়ে নাবিলা দেখতে লাগলো ছেলেটা ছোট্ট একটা গুহার মধ্যে গেল। দেখে মনে হয় এইটা বন্ধ পাথরে ঢাকা, কিন্তু ছেলেটা তো খুললো। নাবিলা ভাবতে লাগলো, তার মানে ওইখানেই শিকদার থাকতে পারে। তাই নাবিলা বোরকাটা খুলে হাতে মোজা পরে নিল। তারপর পায়ের বুটের মধ্যে চাকু রেখে তাতে একটু মনে হয় পা কেটে গেছে। অনেক ধারালো, অনেক জ্বালা করছে। নাবিলা ভালো করে সব পরীক্ষা করে নিল, নিয়ে সব ঠিক আছে তাই নাবিলা মুখোশ পরে নিল। নিয়ে নাবিলা আস্তে দেওয়ালের সাথে লেপটে আসতে লাগলো। অনেক পাহারাদার আছে, তাই নাবিলা একটা গাছের পিছনে দাঁড়ালো। আস্তে আস্তে সেই গাছের কার পাহারাদারকে চুরি দিয়ে আঘাত করলো, চেপে ধরে সেইটাকে টেনে গাছের পিছনে লুকিয়ে ফেললো। আস্তে আস্তে গিয়ে আরেকটাকে পিছন থেকে ঘাড়ে আঘাত করলো, মুখ চেপে ধরে। এইভাবে মারতে মারতে নাবিলা একেবারে শেষ পাহারাদারের কাছে গিয়ে ধরা খেলো। নাবিলাকে যেই বলতে যাবে, সাথে সাথে নাবিলা ক্যাটি মার দিয়ে হাত থেকে পিস্তলটা ফেলে দিয়ে নাকে খুশি দিল। মানুষটা নাবিলার পেটে লাথি দিয়ে ফেলে দিল। নাবিলার পেট ধরে চাকু বের করে মানুষটার পায়ে আঘাত করতে লাগলো। মানুষটা যেই বাঁশির শীষ দিতে যাবে, সাথে সাথে নাবিলা মুখ দিয়ে ছুরিটা ছুঁড়ে দিল, আর বাঁশিটা পড়ে গেল, নাক ফেটে গেল। মানুষটা চিৎকার করে উঠলো, মাটিতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। নাবিলা মানুষটার মুখ চেপে ধরে ঘাড়ে আঘাত করতে লাগলো। নাবিলা পাহারাদারকে টেনে নিয়ে গাছগুলোর পিছনে রেখে দড়ি দিয়ে বেঁধে মানুষগুলোকে গাছের উপরে ঝুলিয়ে দিল। দিয়ে আস্তে আস্তে গিয়ে ভিতরে ঢুকলো। ঢুকে দেখে শিকদার নাই, আর কেউ নেই। নাবিলা অবাক হয়ে গেল। কি হলো, ছেলেটা কই গেল? নাবিলা কথাটা ভেবে যে পিছন থেকে ঘুরতে যাবে, তখনই খেয়াল করলো নাবিলার মাথায় কিছু ঠেকিয়েছে। নাবিলা পিছনে ঘুরতে যাবে, তখনই কেউ তার মুখে বাড়ি দিল। নাবিলা বাড়ি খেয়ে পড়ে যায় ফ্লোরে। নাবিলা সব কিছু ঝাপসা ঝাপসা দেখতে লাগলো। নাবিলা মুখে হাত দিয়ে দেখে রক্ত পড়ছে। কি বাবু, তোমাকে বললাম না নীলা ম্যাম মারা যায় নাই, দেখলে তো আমার কথা ঠিক হলো। কথাটা বলে দুইজন হাসতে লাগলো।
বস, আপনার প্ল্যানটা কাজে লাগছে কিন্তু। কি নীলা ম্যাম, আপনি কি ভাবছেন এইখানে আপনি নিজের ইচ্ছে এসেছেন? না গো ম্যাম, নিজের ইচ্ছে আছেন। ভাই, আমরা জানতাম আপনি আসবেন, বাট এইভাবে যে আসবে সেটা বুঝতে পারি নাই। ওই, তুমি কি ভাবলে আমি তোর কথা বিশ্বাস করব? যে তুই মারা গেছস, যে পর্যন্ত তোর লাশ আমার কাছে না আসবে সেই প্রয়োজন আমি কখনো বিশ্বাস করবো না, তুই বুঝতে পারছস? নাবিলা খিলখিল করে হাসতে লাগলো। নাবিলার হাসা দেখে শিকদার আর বাবু অবাক হয়ে যায়। কি হলো, মরা ভয়ে কি পাগল হয়ে গেলি নাকি? পাগল তো হয়েছে, সেইটা আমি না, তোরা কুত্তার বাচ্চা। তুই কি ভাবছস নীলাকে এত তাড়াতাড়ি মারবি? নীলাকে মারার জন্য তোকে আরেকবার জন্ম নিতে হবে। নাবিলার কথা শুনে শিকদার রেগে যায়। রেগে গিয়ে নাবিলার মুখে বাড়ি দেয়। পিস্তল দিয়ে নাবিলার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। নাবিলা তারপর হাসছে খিলখিল করে। তুই হাসবি না, চুপ কর, একদম হাসবি না। তোর হাসি আমার সহ্য হয়েছে, হাসবি না, তুই চুপ কর বলছি। নাবিলা আরও জোরে জোরে হাসতে লাগলো। শিকদার কানে হাত দিয়ে চিৎকার করে বলছে, বাবু, ওকে হাসতে না করো, আমার সহ্য করতে পারছি না। কেন আমার এই হাসিটা চেনা চেনা লাগছে? নাবিলা আরও জোরে জোরে হাসতে লাগলো। শিকদার চোখ বন্ধ করে যেই চিৎকার করতে চায় তখনই নাবিলা চোখ টিপ দেয়, সাথে সাথে সারা রুমে ধোঁয়া ছেড়ে দেয়। ধোঁয়ার কারণে শিকদার কিছু দেখতে পারলো না। শিকদারকে বাবু একটা লাথি দিয়ে ফেলে দিল, দিয়ে হাতে একটা রাউট দিয়ে বাড়ি মারলো। নাবিলা আর বাবু হাসতে লাগলো আর মারতে লাগলো শিকদারকে। আর বাবু বলল, কিরে, কিছু তোর মনে পড়লো জানোয়ার? বিশ্বাসঘাত, আমাকে মারছিস? কথাটা বলে শিকদার বাবুকে গলা টিপে ধরতে যাবে তখনই নাবিলা শিকদারকে বিড়ির শ্যাঁক দিতে লাগলো। শিকদার চিৎকার করে উঠতে লাগলো আর বেলেট দিয়ে ফেস দিল ওর ছাড়া শরীরে। ফাঁস দিয়ে লঙ্কার গুঁড়ো ওর শরীরে দিতে লাগলো। শিকদার চিৎকার করতে লাগলো জ্বালাতে, মাটিতে ঘোরাঘুরি খেতে লাগলো, হেল্প হেল্প বলে চিৎকার করতে লাগলো। নাবিলার মুখের মধ্যে কাগজ দিল, সাথে কাপড় ঢুকিয়ে দিল। কি জানোয়ার, কিছু মনে পড়েছে কি? মনে না পড়লে আরেকটা ডেমো দেখাই, অপেক্ষা কর। কারা তোমরা? বাবু আর নাবিলা আরও জোরে হাসতে লাগলো আর শিকদার উপরে কেরোসিন তেল ঢেলে দিল, দিয়ে শিকদারকে ছুরি দিয়ে জিহ্বা কেটে দিল, চোখের মধ্যে আঘাত করলো। শিকদার ব্যথায় ছটফট করতে লাগলো। শিকদারের পা ধরে আকুতি মিনতি করতে লাগলো। কাটা জিহ্বা নিয়ে কথা শব্দ বের হয়েছে না, শুধু বোবা মানুষের মতো আওয়াজ করতে লাগলো। কিন্তু নাবিলা বুঝতে পারলো কি বলছে। চিন্তা করিস না, তোর শেষ আশাটা পূরণ করব। আমি কে, আর এই সিস্টেমের মার তো শুধু তুই দিতে পারবি, আর কেউ দিতে পারবে না। নাবিলা শিকদারের হাত পাড়া দিয়ে ধরে থাকলো, গলায় পাড়া দিল, আরেকটা হাত বাবু পাড়া দিয়ে ধরলো। ধরে, কি রে শালা, কেমন লাগছে? অনেক ভালো লাগছে তাই না? ঠিক ওর ওই রকম লাগছে। আর তুই কত জনকে মারছস, তাহলে বোঝেক ওদের কেমন লাগছে। আপু, ওকে শেষ করে দিই এখনই। না না, এখন একটু ভালো করে কষ্টটা বুঝুক, তারপর না হয় একেবারে বিদায় দিব। শিকদার ব্যথায় ছটফট করতে লাগলো, চোখ থেকে অনবরত পানি বের হতে লাগলো। নাবিলা ঘড়ির দিকে তাকিয়ে দেখে 6টা বেজে গেছে, তার মানে সবাই চলে যাচ্ছে। তাই নাবিলা আর দেরি না করে শিকদারের হাত মোচড় দিয়ে ভাঙে ফেললো, 2টা পা ভেঙে ফেললো। নাবিলা হাতের আঙুলগুলো একটা একটা করে কাটতে লাগলো। শিকদার ছটফট করতে লাগলো। ওই শালা, এত নড়স কেন? দেখছি না কাজ করছি। একদম সোজা হয়ে থাক, নড়িস না, নয়তো আমার কাজে অসুবিধা হচ্ছে। বাল আমার কষ্টটা বোঝেই না, নড়িস না তো। আপু দাঁড়াও, শালাকে আমি ধরি, তাহলে তোমার কষ্ট হবে না। ধরো তো। আর হ্যাঁ, তোমার কোনো ইচ্ছে থাকলে পূরণ করে ফেলো। আপু, আমার একটা স্বপ্ন আছে। কি বললো? আপু, স্বপ্নটা হলো ওর 2 চোখ দিয়ে মার্বেল বল বানিয়ে খেলতে ইচ্ছে করছে। বাবু লজ্জা মাখা মুখ নিয়ে কথাগুলো বলল। নাবিলা খিলখিল করে হেসে দিল, সাথে বাবু হেসে দিল। ওকে, তাহলে তুলে ফেলো। আর দেখো, আমার আবার দেওয়ার শরীর, তাই আমি পেছনের দিকে তাকেই, তুমি তোলো। ওকে ওকে ভাবি। বাবু চোখ তুলতে হাত আগাচ্ছে, যত শিকদার মাথা দিয়ে না করতেছে, কিন্তু শিকদারের কথা কেউ শুনছে না। নাবিলা আর বাবু হাসছে। ওর এই রকম অবস্থা দেখে নাবিলা বলল,
কি হলো, তুলেছো কি? উফ আপু আর বলো না তো, শয়তান বেটা আমাকে তুলতেই দিচ্ছে না, খালি নড়াচড়া করছে। ওই বেটা একটু শান্ত হও, আমি একটু তুলি। তোর চোখ আমার অনেক ভালো লেগেছে, কত সুন্দর চোখ, একদম গরুর চোখের মতো। কথাটা বলে হাহাকার করে দুইজন হাসলো। শিকদার মাথা দিয়ে না করছে, কিন্তু বাবু কোনো কথা না শুনে শিকদারের চোখ তুলে ফেললো। শিকদার জ্ঞান হারিয়ে ফেললো। আপু দেখো না, বেটা চোখ বন্ধ করে ফেলছে। উফ, ওইটা চোখ বন্ধ করে নেই, তুমি তো চোখ বন্ধ করে দিয়েছো সারা জীবনের মতো। আচ্ছা অনেক হয়েছে, বেচারাকে জানিয়ে দিই তাহলে, কি বলো? এখনই বলে দিবে না আপু? আর একটু খেলি না, অনেক মজা লাগছে তো। কথাটা বলে বাবু হাসলো। নাবিলা হাসলো, হেসে বলল, না থাক, এখন ওকে বলে দিও, তাহলে ও নিজের থেকে প্রাণ বের করে দেবে, আমাদের কষ্ট করতে হবে না। আচ্ছা শোনো, ওর মুখে লবণ মারো। আর লবণ তো নাই আপু। আমার কাছে তো লঙ্কার গুঁড়ো শেষ মনে হয়। নাবিলা কাগজের ভেতরে দেখার চেষ্টা করলো, কিন্তু পারল না, ধোঁয়াতে বোঝা যাচ্ছে না। নাবিলা কাগজটা মুখে উপরে ছেড়ে দিল। শিকদার নড়ে উঠল। নাবিলা বুঝলো ওর জ্ঞান ফিরেছে। ভিওয়াই কথাটা বলে আগুন জ্বালিয়ে দিল। নামটা শুনেই শিকদার স্ট্রোক করে, তারপর আবার নাবিলা আগুন জ্বালিয়ে দিয়ে বাবুকে নিয়ে বের হয়ে যায়। নাবিলা বোরকাটা পরে, হাত মোজা সব কিছু বাবুকে দিল। বাবু ওইগুলো নিয়ে দেওয়ালে টপকে বের হয়ে যায়। নাবিলা আগের মতো করে তাড়াতাড়ি করে পার্টির ভিতরে ঢুকে পড়ে। রেস্টুরেন্টে সবাই নাবিলাকে দেখে জিজ্ঞাসা করতে লাগলো, আমি তো ওই দিক দেখেইছিলাম। এই নাও তোমার টাকা, তুমি অনেক ভালো কাজ করছো। ধন্যবাদ ভাইয়া, আমার টাকা লাগবে না, আমি আপনার রেস্টুরেন্টে খেয়েছি। এইটা তোমার আমার তরফ থেকে। ধন্যবাদ, বাট এইটা আপনার কাছে রাখেন, আবার এক সময় আপনার রেস্টুরেন্টে খেয়ে নিব, তখন শুধু হয়ে যাবে। ম্যানেজার অনেক জোরাজুরি করলো, নাবিলা নিল না। পরে সবাই চলে গেল। নাবিলা গেটের বাইরে গিয়ে ঘড়ির বাটনে চাপ দিয়ে গুনতে শুরু করে দিল। 1 2 3। নাবিলা 3 পর্যন্ত গুনে হাতে তুড়ি দিতে লাগলো, সাথে সাথে বোম ফেটে গেল। আসসালামু আলাইকুম। জানি না গল্পটা কেমন হয়েছে, সবার মনের মতো করে তুলতে চেয়েছিলাম, বাট তা তো করতে পারিনি। যাই হোক, আপনাদের সাপোর্ট পেলে নেক্সট টাইম গল্প নিয়ে হাজির হব। ততদিন সবাই ভালো থাকবেন।